বিষয়গুলো একটু ঠিক করে নেবেন, হ্যাঁ। আমি আগে ডাউনলোড হোক, তারপরে মাঝখানে ঢুকে জিনিসটা কাজ করে দিব না ইনশাল্লাহ। ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে পারেন নাই, কে আছেন? কোনো কথা বলে না কেউ? আছেন ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে পারেন নাই, সুরভি আপু, স্মৃতি আপু ছাড়া? না স্যার, ইনস্টল সুন্দরভাবে হয়েছে, সমস্যা নেই। জাহিদ ভাই, আরাফাত ভাই, শাকির ভাই, তারপরে হচ্ছে যে ফয়েজ ভাই, অনেক ভাই, আমাদের সবার হয়েছে? জি স্যার, ইনশাআল্লাহ হইছে। স্যার আমারটা চলতেছে স্যার। ইনশাল্লাহ হয়েছে না, আলহামদুলিল্লাহ হয়েছে। ইনশাল্লাহ ভবিষ্যতে কোনো কাজ করার জন্য বলে। আলহামদুলিল্লাহ হইছে। হুম। আর অনেক আগে একবার ওয়ার্ডপ্রেস নিয়ে কাজও করছিলাম, ওই যে আমার থিমটা ইনস্টল করছিলাম। আচ্ছা আচ্ছা, না বুঝিয়া আন্দাজে। এখন কি বুঝা করেন না বুঝা করেন, অভিজ্ঞতা তো হয়েছে। এই যে ইন্টারনেটের চালাইছেন, কি বলে এটা, ওয়েবসাইট চালাইছেন। আগে না বুঝিয়া করছি, কিন্তু এখন স্যারে দেখাইতেছে তো এখন বলতেছি যে এটা এটা এই কারণে ব্যবহার করছিলাম, এটা এই কারণে ব্যবহার করছিলাম, এটা হয় নাই এই কারণে হয় নাই, এখন একটু একটু বলতেছি। আচ্ছা, সুরভি আপু, ওয়ার্মটা ডাউনলোড দিচ্ছেন? জি স্যার, ডাউনলোড দিছি, বাট নেট এত স্লো কাজ করতেছে। হইতেছে ডাউনলোড আর কি। আচ্ছা, হোক। যে কোনো একটা আছে, ওয়াম্প আছে, আচ্ছা, আবার আরেকটা আছে, কি যেন এটা, এই যে ম্যাম্প, আরো আছে অনেক কিছু। যাই হোক, তো সবাই আবার দেখেন, আমরা কালকে জ্যাম জাস্ট, এটা হচ্ছে সার্ভার ইনস্টলেশনের জন্য, হ্যাঁ, নতুন একটা সার্ভার তৈরি করে আমরা যাতে কাজ করতে পারি, সেই জন্যই যদি এই কাজটুকু করা। জ্যাম্পের কাজ আর কিচ্ছু না। যদি জ্যাম্পের এই অ্যাপাচি এবং মাইস্কুয়েল দুইটাকে অন রাখতে হয়, যদি অন না রাখেন তাহলে আপনি এটাকে কাজ করতে পারবেন না। যেমন আমি লোকাল হোস্ট লিখলাম, কিছুই আসবে না, রাইট? বাট যখনই আমার এটা স্টার্টে থাকবে, দেন এটা একটা হোস্টিং সার্ভার হিসেবে কাজ করবে, হোস্ট অ্যান্ড সার্ভার হিসেবে। ঠিক আছে, দেখেন চলে আসছে। হোস্ট এবং সার্ভার কি জন্য প্রয়োজন হয়? যেখানে ডাটাবেস থাকে, ডাটাগুলো আমার ওয়েবসাইটে যেসব ডাটাগুলো আছে সেগুলো সেখানে স্টোর থাকে, সেখানে জমা থাকে। স্যার এটা কি প্রতিদিন, মানে প্রতিবারই কি স্টার্ট করে নিতে হয়? হ্যাঁ, যখনই আপনি কাজ করবেন, আপনার সার্ভার তো আপনার সবসময় ওকে রেখে তারপরে কাজ করতে হবে। ওটা ফিল্ড যদি ওকে না থাকে, সার্ভার যদি ওকে না থাকে, তাহলে আপনি সেখানে অ্যাক্সেস করবেন কিভাবে, ঢুকবেন কিভাবে? ইন্টারনেট কানেকশন না থাকলে আপনি ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন? কেন বললাম, কারণ কালকে তো এটা রেজিস্টার্ট করছিলাম, কিন্তু আজকে এসে দেখি যে এটা আবার স্টপ হয়ে রয়েছে। জি স্যার, সেটাই বলে স্যার, প্রত্যেকবার কি স্যার অন করে লইতে হবে আর কি? আপনি পিসি ওপেন করলে আপনার এই জিনিসটাকে অন করে তো এটাকে মানে ইয়ে করতে হবে, হ্যাঁ, স্টার্ট করে দিতে হবে। ঠিক আছে, এটা একবার করে ফেললে আপনার বন্ধ হওয়া পর্যন্ত থাকবে। আবার যদি আপনি এটাকে অফ করে কেটে দিতে চান তাহলে থাকবে। আপনি ডাইরেক্ট কেটে দিলেও এটা এখানে থাকবে, এই যে আন্ডার ইউর
যে অ্যারো সাইনটা আছে এটার ভিতরে থাকবে। হুম, একবারে কোয়াইট করে না দিলে এটা যাবে না। স্যার হ্যালো। স্যার হুম। স্যার একটা পাসওয়ার্ড চাচ্ছে, এটা কিসের? হ্যাঁ, ইনস্টল করার সময় একটা পার্সোনাল পাসওয়ার্ড চাচ্ছে, এটা কিসের জন্য? এটা আপনার ম্যাকের কোনো পাসওয়ার্ড হবে। ম্যাকের পাসওয়ার্ড দিছি, পার্সোনাল পাসওয়ার্ড ফর আনটেটেড অ্যাক্সেস কি? স্ক্রিনশট পাঠান। সো 6 ডিজিটের একটা পাসওয়ার্ড চাচ্ছে। স্ক্রিনশট পাঠান তাহলে বুঝবো। উফ, চাইছিলাম ভালো করে জি রেকর্ড স্যার করতে, হয়েছে। আজকেরটা হলো না। স্যার আজকে তো লাইভটা গ্রুপে দিয়ে দিলেই তো হয়। দেওয়া আছে, লাইভ চলতেছে তো। তাছাড়া ক্লাস তো এখনই শুরু করলেন, সমস্যা নেই। এক্স্যাক্টলি। জি স্যার। তো এটা হচ্ছে আপনার ওয়েবসাইট, আর এটা হচ্ছে ওয়েবসাইটের ব্যাক এন্ড সাইড, মানে পিছনের সাইড, ভিতরের সাইড বা ড্যাশবোর্ড এরিয়াকে বলা হচ্ছে। এটাকে আমাদের একটা আমরা লোকালি কিভাবে ইনস্টল করে সেটা আমরা দেখেছি, এবং এটাকে আমরা বলছিলাম কিভাবে ইনস্টল করা সম্ভব, ভার্চুয়ালি ইনস্টল করা, মানে এভাবে ইনস্টল করা সম্ভব। যেমন আমরা যদি লোকাল হোস্টে যাই, লোকাল হোস্ট, এখানে যদি আমরা ps pps এখানে যাই, আমরা একটু আগে বলছিলাম যে এই যে ওয়ার্ডপ্রেস, আপনি লোকাল হোস্টে যাবেন, এরকম একটা এনভায়রনমেন্ট পাবেন, সেখান থেকে এই যে ওয়ার্ডপ্রেস আছে, নিচে একটা জায়গা ওয়ার্ডপ্রেস পাবেন। হ্যাঁ, সেখান থেকে আপনারা ওয়ার্ডপ্রেসে গেলে এইভাবে একটা ইনস্টলেশন, এই চিত্রটা দেখবেন। এটা এটা সবার মানে ইয়ার জন্য ইয়ে আর কি, এই কি বলে, অনলাইনে কিভাবে ইনস্টল করতে হয় সেটাও দেখাচ্ছে। আমরা লোকালি ইনস্টল কিভাবে করে সেটা একটু আগে দেখছি, তাই না? সো এটা কি আবার, তো এখানে ইনস্টলে যখন ক্লিক করব তখন এরকম একটা সিনারিও আসবে, যেখানে বলছে যে আমরা কত কত ভার্সনকে ইনস্টল করতে চাই। এখানে আরো অনেক ভার্সন, আগের ভার্সনও থাকে, তো লেটেস্ট ভার্সন হচ্ছে এটা। এবং আমাদের ইউআরএল এর শুরুতে এটা যদি আমাদের এসএসএল কেনা থাকে তাহলে এখান থেকে অন্য কিছু করতে হয়, তো নরমালি এসটিটিপি থাকে। এবং এখানে এই যে এই আমাদের ডোমেইন নেম আছে, যেটা আছে একটাই আছে, সেই ডোমেইনে ইনস্টল করতে হবে ওয়ার্ডপ্রেসটা। ডোমেইনের কোথায় ওটার থেকে একটা ডব্লিউপি ফোল্ডারে রাখবো না নরমালি জায়গায় রাখবো। সো আমরা এখানে ডব্লিউপি রাখি, যাতে করে ইজি হয়, ফোল্ডার সবগুলা ইনস্টলেশন ফাইলগুলা এটাতে জমা হয়। তো এটা না দিলেও সমস্যা নাই, সরাসরি আমরা লোকাল হোস্ট লিখলেই চলে আসবে, একটা সাইট চলে আসবে। আর এটা দিলে ওইটা দিয়ে স্ল্যাশ দিয়ে এটা দিতে হবে। তো ঠিক আছে, ডব্লিউপি না দিয়ে এটাতে দেই হচ্ছে সুরভি, ঠিক আছে। আর এখানে এখানে সাইট নেম আপনি দিতে পারেন, একসাথে দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা, মাই কি বলে এটাকে, আহ সারি ঘর নাম দিছে। এখানে একটা সাইটের ডেসক্রিপশন থাকলো, চুজ এখানে এইভাবেই থাকবে। এখানে যে ইউজার নেম এখানে দিয়ে দিবেন, অ্যাডমিন অবস্থায় নরমালি অ্যাডমিন থাকছে, এখানে
পাস থাকছে, নরমালি পাসওয়ার্ড, আপনি ইচ্ছা করে আরো কিছু দিতে পারেন সাথে। ওকে, তো এখানে এই যে অ্যাডমিনের ইমেল অ্যাড্রেস এখানে থাকছে, তো থাকলো। এখন এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন কোন ভাষা দরকার আপনার। নরমালি ইংরেজি থাকে, এগুলোতে হাত দেওয়ার কিছু নাই। তো সবশেষে নিচে থিম সিলেক্টের কথা বলে এখান থেকে। আমরা এখান থেকে কোনো থিমই সিলেক্ট করব না, এখান থেকে ডাইরেক্ট ইনস্টল করে দিলে হয়, ডিফল্ট কিছু থিম ইনস্টল হয়ে যাবে। দ্যাটস ইট। শেষে ডাউনলোড করবে, ইনস্টল হবে। তো এটা হচ্ছে নর্মাল প্রসেস অনলাইনে কিভাবে ইনস্টল করতে হয়। এখানে আর আপনার ওই অন্য কিছু আর প্রয়োজন হয় না, লোকালি যেভাবে করি সেভাবে আর করা লাগে না। তো যাই হোক, এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখানে হচ্ছে আমাদের বলছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে কি থাকছে, এখানে একটা মেনু বার, একটা বার থাকছে, অপশন বার। আর এখানে থাকছে আমাদের মেনু বার, সেখানে আমাদের বিভিন্ন ধরনের অপশন গুলো আছে। তো এখান থেকে এই এই ড্যাশবোর্ডের আন্ডারে হোম এবং আপডেটস এরা আছে। এটা হচ্ছে একটা অপশন, একটা মেনু। এটার আন্ডারে হচ্ছে এই দুইটা জিনিস অপশন আছে। এখানে আছে পোস্ট আছে। পোস্ট হচ্ছে যতগুলো আপনার একটা ওয়েবসাইটে, আপনি যদি ব্লগ সিস্টেম ওয়েবসাইট করেন, সো ব্লগে অনেক পোস্ট থাকে, যেগুলো আমরা আমাদের ইয়ে করতে গিয়ে দেখেছিলাম, যখন আমাদের পিএইচডি টু এস্টিমেল করেছি, সেখানে আমরা স্লাইডিং করে কিছু পোস্ট যাচ্ছে দেখছিলাম, তাই না? মনে আছে ওইটা, যেটা আমরা ক্যারোসেল দিয়ে করেছিলাম, বুটস্ট্র্যাপের ক্যারোসেল দিয়ে। হ্যাঁ, লেখাগুলো স্লাইড হয়ে যাচ্ছে, তো সেটা একটা ছিল। তো এখানে অনেক পোস্ট থাকে। পোস্ট হচ্ছে এখানে পোস্টের আন্ডার এগুলো হচ্ছে অপশন। তারপর হচ্ছে মিডিয়া। মিডিয়া যেখানে কন্টেন্ট গুলো থাকে, নরমালি ভিডিও, অডিও। হ্যাঁ, তারপরে হচ্ছে যে বিভিন্ন ফাইল বা ইমেজ, এগুলো হচ্ছে মিডিয়ার আন্ডারে থাকে। সো মিডিয়ার আন্ডার লাইব্রেরি গেলে মিডিয়া লাইব্রেরিতে আপনি এগুলো পেয়ে যাবেন। এখান থেকে নতুন আরো একটা ফাইল আপনি যুক্ত করতে পারবেন সেখানে, সে অপশন। এবার হচ্ছে পেজ, বিভিন্ন পেজ আছে, একটা ওয়েবসাইটের আন্ডারে অনেকগুলো পেজ থাকে, রাইট? সো এখানে সে পেজের অপশন আছে। বিভিন্ন ধরনের পেজ থাকে, হোম থাকে, কন্টাক্ট থাকে, তাই না? বা ল্যান্ডিং পেজ হলে এক পেজের ভিতরেই সবগুলা থাকে। সো আবার ডিফারেন্ট পেজে জিনিসগুলো ডিফারেন্ট ওয়েতে সাজানো থাকতে পারে। তো এখানে বিভিন্ন পেজ, অনেক পেজ থাকলে সেখানে এই পেজের ভিতরে আমাদের সবগুলা পাবো আমরা। দেখেন সবগুলো আলাদা আলাদাভাবে ম্যানেজ হচ্ছে, তাই না? পোস্টের জায়গায় এক জায়গায়, মিডিয়া গুলো এক জায়গায় থাকছে, পেজ যেটা ডিজাইন করবেন সেটা এক জায়গায় থাকছে, কমেন্টস গুলো আলাদা জায়গায় থাকছে। সো কমেন্টস এর এটা প্রয়োজন নাই। অ্যাপিয়ারেন্স, এটা হচ্ছে ফুল সাজানো ডিজাইনের কাজটা এখান থেকে আপনি নিয়ন্ত্রণ করতে হবে অ্যাপিয়ারেন্স থেকে। অ্যাপিয়ারেন্সের আন্ডারে দেখেন থিম আছে, কাস্টমাইজ আছে, উইজেট আছে, তারপরে হচ্ছে মেনুজ আছে, ব্যাকগ্রাউন্ড আছে, থিম এডিটর আছে। সো এখানে ফুল বিষয়টা হচ্ছে কি, আপনার ডিজাইনের যে কাজটা এটা পুরো নিয়ন্ত্রণ করবে হচ্ছে অ্যাপিয়ারেন্স সেকশন থেকে, ঠিক আছে, এই মেনু থেকে। ওকে, তো এর আন্ডারে থিম কি কাজ করে, ওগুলা কি কাজ করে দেখবো আমরা। এরপর হচ্ছে প্লাগইন সেকশন। প্লাগইন সেকশন হচ্ছে আমাদের অনেক কাজ আছে, যে কাজগুলো আমরা সব মানে নর্মালি করতে পারছি না, এগুলো আমাদের হার্ড কোড করে করতে হবে। তো কিছু সেকশনের কাজ, যেমন আমাদের একটা ফর্ম বানাতে হবে। সো ফর্ম বানাতে গেলে আমাদের ফর্মের জন্য আলাদাভাবে নিজেরা কোড করতে হবে। এখানে আমাদের পেজের ভিতরে এমন কোনো অপশন নাই যেটা দিয়ে ফর্ম তৈরি করতে পারবো আমরা, রাইট? কন্টাক্ট ফর্ম। এরকম ধরেন আমাদের এই ফর্ম গুলো তৈরি বা এরকম এক কোনো কাজ আছে, আরো অনেক কাজ আছে। যেমন হচ্ছে মেল গুলোকে আমরা এক জায়গায় রাখা, বা হচ্ছে এই যে ইয়ে করা, ফিশিং হচ্ছে, অনেক ফিশিং হবে আপনার সাইটে। দ্যাট মিন্স হ্যাকাররা সবসময় চেষ্টা করবে হ্যাক করার জন্য, মেল মেল দিবে, বাজে বাজে মেল দিবে, স্প্যামিং মেল দিবে, এগুলোকে ব্লক করার জন্য একটা মানে একটা কোনো কিছু আমাদের কোড করতে হতো, সেই কোডিং এর জন্য না করে আমাদের একটা প্লাগইন ইনস্টল দিলেই সে কাজটা হয়ে যাবে। তো প্লাগইন জিনিসটা কি জিনিস? আপগ্রেশনের জন্য আপনার, যেমন আপনি আপনার বাইক আছে, বাইকে আপনি আপগ্রেড করতে গেলে কি করেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু জিনিসপত্র কিনে কিনে লাগান, তাই না? আয়নাটা পরিবর্তন করে নতুন একটা আয়না লাগাচ্ছেন, বা সামনে লাইট বক্সের এখানে একটা লাইটের এখানে একটা লাইট বক্স ফিট করছেন,
হ্যাঁ, এখানে আবার কিছু স্টিকার লাগাচ্ছেন। এগুলো আপনার বিভিন্ন কাজে সহযোগিতা করার জন্য, যাতে এটাকে আরেকটু সুন্দর দেখা যায়, বা অনেক সময় বিভিন্ন কাজের জন্য লাগাইতে হচ্ছে। আপনার পিছনে 3 জনে বসবেন, সেজন্য 3টা আর হ্যান্ডেল লাগাইলেন নিচে, মানে প্যাডেল লাগাইলেন যাতে পা রাখা যায়। তো সামথিং লাইক দ্যাট। এই জিনিসগুলো হচ্ছে এক একটা প্লাগইন। তো এগুলো আমরা দেখবো আস্তে আস্তে ধীরে ধীরে। দেন হচ্ছে ইউজার্স, এখানে যারা অ্যাডমিন আছে বা যারা সাবস্ক্রাইব করবে আপনার ওয়েবসাইটে, হ্যাঁ, যারা আপনার এখানে লগ ইন করবে, তাদের সবকিছু অ্যারেঞ্জমেন্ট থাকবে, তাদের ডাটাগুলো সেভ থাকবে ইউজার্স এর আন্ডারে। এবং টুলস আছে এখানে, মেনু। এই টুলস আন্ডারে হচ্ছে আমাদের এই সফটওয়্যারটাকে ডিজাইন করা, মানে ইয়ে করার জন্য, এই কি বলা যায়, সেটিংস করার জন্য, সেটিং করার জন্য এই টুলস এর আন্ডারে যে প্রবলেম গুলো আছে এগুলো আমরা করতে পারি। এখান থেকে দেখেন। স্যার ওয়ার্ডপ্রেস এর লরে মিপসামের মধ্যে স্যার কিছু কি আছে স্যার সরাসরি মানে লেখা ফেলার জন্য এরকম? নাই মনে হয়, তাই না স্যার? কষ্ট করে লিখতে হয়। সবই আছে, না সবই আছে। আপনি ডেমো, এই যে পোস্ট আছে, ডেমো পোস্টের জন্য আপনার প্লাগইন আছে। প্লাগইন ইনস্টল দিলে আপনাকে এরকম 10-15টা পোস্ট অটো তারা বানায় দিবে। আচ্ছা, অনেক কিছুই আছে, সবই আছে। সেটিংস আছে, দেখেন সেটিংস এর আন্ডারে, সেটিংস এর আন্ডারে হচ্ছে আপনার ওয়েবসাইটটা কিরকম হবে, হ্যাঁ, পুরো সেটিংসটা এইটার ভিতরেই পাবেন আপনি। এবং টুলস এর আন্ডারে পাচ্ছেন আপনি ইম্পোর্ট এক্সপোর্ট করা কোনো ফাইল, কোনো ডাটা আপনি যদি বাইরে থেকে আপনার এই ওয়েবসাইটে ঢুকাতে চান, এটার মাধ্যমে ঢুকাতে পারবেন, বা এখান থেকে বের করতে চাইলে সেই, যেহেতু কন্টেন্ট সবগুলা সবকিছু সুন্দর সাজানো গুছানো ভাবে আছে, সেগুলোকে আপনি সুন্দর করে বের করে আনতে পারবেন যেখানে যখন যেটা প্রয়োজন হয়। ঠিক আছে, এই সব কিছু আপনার এই টুলস এর আন্ডারে। তো এই হচ্ছে ওভারভিউ অফ আওয়ার ড্যাশবোর্ড। বলছিলাম এখান থেকে, স্ক্রিন থেকে আপনি এখান থেকে, সরি, ইউজার্সে চলে গেছি আমি। সো দেখেন আমি ইউজার্সে ক্লিক করছি, এই যে লামিয়া একজন আমাদের ইউজার আছে, তাই না? উনি অ্যাডমিনিস্ট্রেটর আকারে আছে। তো ওনার এই যে ইমেল আইডি যা কিছু আছে সব এখানে আছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ওনার আন্ডারে উনি একটা পোস্ট করেছে, সেটা এখানে আছে। পোস্টটা ডিফল্ট ভাবে যে পোস্টটা আছে সেটার কথা বলতেছে, যেটা আমরা হেলো ওয়ার্ল্ড হিসেবে দেখতে পাচ্ছি, রাইট? এতটুকু বুঝে বুঝে তো সবার আসছে গতকালকে, নাকি? হাসান ভাই কি এখনো আছেন নাকি কাজে চলে গেছেন? নাই মনে আচ্ছা, হয় স্যার, লিস্টে দেখা যায় না। তো এগুলা দিয়ে, এই ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা কি আর, বা এই ফাংশন গুলোকে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে বুঝি। দেখেন, প্রথমত আমরা চলে যাই থিম সেকশনে। কোথায় আছে সে? অ্যাপিয়ারেন্স এর আন্ডারে থিম আছে, সেখানে যদি যাই, এখানে দেখবো যে আমাদের ডিফল্ট ভাবে কয়েকটা থিম দেওয়া আছে, 3টা থিম দেওয়া আছে। থিমগুলোর নাম কি? 2020, 2019, 2017, হ্যাঁ, রাইট? এবং এগুলো দেখেন এই দুইটাকে আপডেট করতে বলছে। আপনি এখান থেকে সরাসরি চাপ দিলে সে আপডেট হয়ে যাবে, আর আপডেট না করলেও তত বেশি সমস্যা নাই। বাট আমরা, কারণ আমরা নতুন থিম অ্যাপ্লাই করব, এদেরকে ব্যবহার করব না। আপনি এখান থেকে এই যেটা অ্যাক্টিভ অবস্থায় আছে থিম, সেটা দেখেন এখানে কাস্টমাইজ লেখা থাকে। আর যেটা অ্যাক্টিভ না, সেখানে দেখেন অ্যাক্টিভ করতে বলে। হুম, বা লাইভ প্রিভিউ, এটা লাইভে এটা কেমন দেখা যায় সেটা দেখতে চাইলে লাইভ প্রিভিউতে গেলে আপনি এটাকে অ্যাক্টিভ করলে আপনার ওয়েবসাইটটাকে কেমন দেখাবে সেটা এখানে দেখিয়ে দিবে। বুঝে গেছে? 2020টা অ্যাক্টিভ করলাম। হুম। এবং এই যে 2020টা অটোমেটিক্যালি অ্যাক্টিভেট থাকে। সো এখন দেখেন এটাতে যদি আমরা 2017 যেটা আছে সেটার লাইভ প্রিভিউ যদি দেখি, সেটাতে যদি আপনার ওয়েবসাইটটাকে দেওয়া হয় তাহলে সেটা এভাবে আপনার ওয়েবসাইটটাকে ভিউ করবে। সো আই থিংক সুন্দর ইটস স্যার, গুড। ফুল ওয়েবসাইট আপনার তৈরি অবস্থায় থাকতেছে। অ্যামেজিং। আমরা যেটা এটাকে অ্যাক্টিভ করে দেখি, এই যে অ্যাক্টিভ করলাম। এখন যদি আমরা যে আপুর যে ওয়েবসাইটটা আছে এটা তো আগের থিমে আছে, রাইট? 2020 তে আমরা 2070 করেছি, এটাকে যদি রিলোড দেই তখন দেখেন এটা এই সেটটা অনেক সুন্দর হয়ে গেছে, রাইট?
স্যার সুন্দর মানে স্যার সুন্দরের উপরে। হুম। তো ওই যে এই কাজগুলো অটো করা আছে, আমরা এইগুলাকে নিজেদের মতো আবার ইয়ে করতে পারবো। দেখেন চাপ দিচ্ছি, নিচে নেমে আসতেছে। তো দিস দ্য পাওয়ার অফ ওয়ার্ডপ্রেস। তো এক এক থিমের এক এক রকম কাজ, এবং এই থিমগুলোকে আমরা কাস্টমাইজ করতে পারি নিজেদের মতো করে, যে কোথায় কি হবে, লেখাটা কোথায় হবে, মেনুগুলা কোথায় হবে, কিভাবে হবে, কি কি থাকবে। ঠিক আছে, এই হোম পেজটা কেমন হবে, এখানে কি এখানে পোস্টগুলো এসে থাকবে না থাকবে না, এই বিষয়গুলো সব আমরা কি করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি। ঠিক আছে। তা এখন এই থিম গুলাকে আমরা কিভাবে ইয়ে করতে পারি। আচ্ছা, আমি আমি আমার ইয়াতে কাজ করি, হ্যাঁ সরবি আপু। আচ্ছা স্যার। আচ্ছা, তো দেখি আমরা গতকালকে ইউ WDD1 তো গতকালকে আমরা এতটুকু দেখেছিলাম। এটাকে যদি আমরা দেখেন এই যে ড্যাশবোর্ডে চলে যাই, ড্যাশবোর্ডে গিয়ে এখান থেকে যদি অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাই, থিমে গিয়ে দেখেন আমরা জাকরা নামের একটা থিমকে নিয়ে এসে তাকে এই ইনস্টল করেছি। আমরা যদি আবার এটাকে এই 2017 যেটা আছে সেটাকে যদি আবার আমি এখানে ইনস্টল দেই, দেখেন ফুল সিনারিওটা চেঞ্জ হয়ে যাবে। এটা এরকম ভাবে আছে, এটাকে যদি আমি আহ, দেই, দেখেন চেঞ্জ হয়ে গেছে, রাইট। এই থিমের সিস্টেম হচ্ছে আমাদের মেনুগুলো নিচে থাকবে, এখানে থাকবে, আর ওই থিমের সিস্টেম হচ্ছে মেনুগুলো উপরে থাকবে। ঠিক আছে, এখন এটাকে যদি আমরা কাস্টমাইজ করি, কাস্টমাইজ হচ্ছে এই থিমটাকে কাস্টমাইজ করার জন্য এই কাস্টমাইজেশন অপশন। এখানে দেখেন লগো, আমরা লগো হিসেবে যাকে দিব সে তাকিয়ে নিবে। সো লগো চলে আসছে, এই যে লগোটা এখানে, যে সাইডের যে টাইটেল এবং ইয়েটা আছে এখানে, যে ফুলফিল ইউর ড্রিম, ট্যাগলাইন, এগুলো সব কেটে দিলে চলে যাবে, এটা থাকবে এখানে শুধু। এই তো কালার্স আছে, কালারের ভিতরে আমরা লাইট আছে, ডার্ক আছে, দেখেন ডার্ক কালার অ্যাপ্লাই করলে কি হচ্ছে পুরো অটোমেটিক্যালি। তা এটা থিমের একটা পাওয়ার দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ব্ল্যাক থিম সে অ্যাপ্লাই করে দিচ্ছে, কাস্টম আমরা নিজেদের মতো করে কালার এখান থেকে সিলেক্ট করতে পারি, কাস্টম কালারটা। তো যাই হোক, এই থিমে এই অপশন এইভাবে দিচ্ছে, অন্য থিমে কালার্স এর জায়গায় আপনি অন্য কিছু দেখতে পাবেন। হ্যাঁ, বা এখানে এই যে হেডার মিডিয়া এই অপশনটা এখানে দিয়েছে, এখানে কি আছে, হেডারের যে মিডিয়াটা আছে, এই যে এই ইমেজটার কথা বলতেছে, ইমেজটা এখানে আছে। আমরা ইচ্ছা করলে হাইড ইমেজ দিলে ইমেজটা চলে গেছে, দেখতে পাচ্ছেন। তাই তো এইভাবে দেখা গেছে যে আমরা আমাদের মতো করে এটাকে ডিজাইন করতে পারবো। অলরেডি আমাদের মেনু তৈরি করা আছে। এখন স্যার একটা নিজের ওয়েবসাইট স্যার বানানো যাবে খুব সহজে, বানায় ফেলবো কালকের মধ্যে। এক্স্যাক্টলি,
স্যার ওই কোডিং ব্লক করে স্যার হবে। জানপন শেষ হয়ে যাবে স্যার, সে কারণে আর বানানো হয়ে ওঠে না। কিন্তু এটাই করতে হবে, ওইটা হচ্ছে বেজ। বেজ আগে শক্ত না হলে আপনি এখানে জি স্যার। আপনার অনেক পরিবর্তন আপনি না স্যার ওটা তো স্যার মাস্ট বি দরকার স্যার, ওগুলো না হলে এগুলো কিছু ভালো করে কারণ কেউ আপনি হয়তো এখানে বুঝতাম অনেক না। অপশন পাবেন না, যে অপশন গুলা, যে এখানে আপনার অনেক অপশনই নাই। তো এখানে আপনার সেগুলো আবার অ্যাড করতে প্রসেস হবে করে কাজ পরে। করতে হবে। হ্যাঁ, অ্যাপ্লাই নিজের মতো করতে হবে। সো স্যাম্পল পেজ আকারে এটা আছে, থাকুক। এখানে এডিশনাল সিএসএস আপনার, এই যে এখানে অনেক কিছু, এবং আপনার এই লগোটাকে রিসাইজ করার কোনো অপশন কিন্তু নাই, আছে? না স্যার লগোটার সাইজ সেগুলো ছোট করার কোনো অপশন আপনার সে দেয় নাই। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই লগোটাকে, আপনার যে ইয়েটা আছে, ধরেন আপনার সাইটটা, আমি সাইটে গেলাম। ও আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি এত চেঞ্জ আনছি, চেঞ্জ আনার পর আমি যে পাবলিশ না পাবলিশ করতে তো হবে। হবে না, চেঞ্জ হয়ে নেই, এখানে চেঞ্জ হয় নাই, পাবলিশ করলাম। এখন দেখেন দেন চেঞ্জ কিন্তু আসছে, রাইট? আসছে। বাট আমি দেখলাম যে আমার ইয়েটা অনেক বড়, রাইট? আমরা এটাকে এত বড় রাখতে চাই না, এটাকে যদি আমি রেসপেক্ট করি তাহলে এটাকে দেখবো আমরা কোথায় আছে। সে দেখছেন, সে কোডিং করে নিচ্ছে সবকিছু অটো। এই যে আমজি, এটা হচ্ছে আন্ডার কি সাইট ব্র্যান্ডিং, রাইট? যে সাইট যে ব্র্যান্ডিং আছে, ব্র্যান্ডিং এর আন্ডারে ইমেজ ট্যাগটা আছে, রাইট? জি স্যার। তো এটা এই ক্লাস টিমটাকে আমি ধরে, এখন আমাদের অন্য কাজ কি লাগে, কোন কাজে লাগে, এটাকে ধরে নিয়ে আসলাম, কারণ আইএমজি লিখলাম। এখন যদি এটার উইডথ আমি দেই ধরেন 60 পিক্সেল, নিয়ন্ত্রণ হয়েছে? জি স্যার, হইব না মানে? ওকে। সো আমরা এটাকে আমাদের মতো করে এখান থেকে রিসাইজ করতে পারছি, ঠিক আছে? এরকম এডিশনাল এইচটিএমএল কি স্যার আছে নাকি স্যার, শুধু এই সিএসএস টাইপ? সেভ দিলাম, হয়ে গেল। হ্যাঁ, এডিশনাল এইচটিএমএল নাই, আপনার শুধু সিএসএস অলরেডি করা আছে, এগুলোকে আপনি ইয়ে করবেন, আচ্ছা সেটাও করা যাবে। সেটাকে করার জন্য আরেকটু অ্যাডভান্সে যাইতে হবে। দেখেন রিলোড দিলাম, ছোট হয়ে গেছে। এখন ধরেন আপনার এই এরিয়াটা, লগের এরিয়াটা অনেক বড় বড় লাগতেছে, তাই না? এই যে কাস্টম যে হিডার আছে, সেই হিডারের যে ইয়েটা আছে, সাইজ আছে, ধরেন এটা কোথায় আছে, এই যে কাস্টম হিডারের যেই সো এই যে কাস্টম হিডারের যদি আমি হাইট, SEIGST হাইট 70 পিক্সেল, অনেক কমে যায়। হ্যাঁ। ও, এটা অন্য জিনিস। যাই হোক, এভাবে খুঁজে দেখতে হবে যে এটার কোথায় এটা নিয়ন্ত্রণ করছে, সেখান থেকে এটাকে মনে করেন যে ছোট বড় করে দিলেই জিনিসটা হয়ে যাবে। এইভাবে আমরা সিএসএস দিয়ে আরো অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারি, লেখার সাইজ, লেখার ফন্ট, হ্যাঁ, ফন্ট ফ্যামিলি থেকে শুরু করে সব আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, বুঝছেন না? এরপরে আরো কিভাবে কি করা যায় সেগুলা দেখতেছি আমরা। এখন এই কাস্টমাইজে কিভাবে কাস্টমাইজ করতে হয় এই বিষয়গুলো মোটামুটি ক্লিয়ার, তাই না? সো থিম অপশন, দেখেন এখানে থিম অপশনে কি রাখা হচ্ছে, টু কলাম, ফন্ট পেজ, সেকশন, ওয়ান পেজ, ফোল্ডার, প্লেস হোল্ডার। সো এই যে ওয়ান কলাম করাতে মাঝখানে চলে আসছে, টু কলাম করাতে এইভাবে আসছে। সো এইভাবে আমরা এটাকে ডিজাইন করতে পারি। এটা এই থিমের এই অপশন হচ্ছে এটা।
ঠিক আছে? কি কি কন্টেন্ট এখানে থাকবে, যে নিচে 4টা সেকশন আছে, এখানে কি কি কন্টেন্ট আমরা রাখতে পারি, কাকে রাখতে পারি, এই জিনিসগুলো আমরা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারি। ওকে, আচ্ছা। মানে এটা হচ্ছে এই থিমের জন্য, এটা এমন না যে এটা সব থিমের জন্য এমন হবে, এই অপশনটা, এই অপশনগুলো এইভাবেই থাকবে, রাইট? ঘটনা বোঝা গেছে? যেমন আমরা ধরুন এখন থিমটাকে আবার জাকরাতে ট্রান্সফার করে ফেলি, যে অ্যাক্টিভ করে ফেললাম। এটার জন্য কিন্তু আমাদের দেখেন রিলোড দিলাম, জাকরার জন্য কিন্তু আমাদের ডিফল্ট জাকরার যেই সাইজ আছে সেভাবে কিন্তু হয়ে গেছে। এটার জন্য আবার কাস্টমাইজেশন আলাদা। তো থিম যখন ব্যবহার করব আমরা নর্মালি একটা থিম ব্যবহার করব, কারণ ওই একটা থিমের উপর আমাদের অনেক রকম ভাবে আমরা এটাকে ডিজাইন করে সুন্দর করে তুলি, তাই না? তো এই জন্য ভালো একটা থিম ব্যবহার করতে হয় জিনিস মাথায় রেখে, যে আমি কোন ধরনের সাইট বানাইতে চাচ্ছি, ওই সাইটের জন্য কোন থিমটা সবচেয়ে ভালো। ব্যাপারটা এইটা, এটা থিঙ্কিং এর বিষয়। থিম যখন আমরা ব্যবহার করব, ঠিক আছে, আপনি পোর্টফোলিও সাইট ব্যবহার করবেন, সো আপনার পোর্টফোলিওর জন্য সবচেয়ে ভালো থিম কোনটা সেটা আপনি এখানে সার্চ দিলেই পেয়ে যাবেন, যে পোর্টফোলিও থিম ও বেস্ট ওয়ার্ডপ্রেস। আচ্ছা, বা বেস্ট দিলেন, বেস্ট পোর্টফোলিও থিম ওয়ার্ডপ্রেস, এখানটা 5টা পার্সোনাল পোর্টফোলিওর জন্য 5টা ভালো ইয়া দিচ্ছে, বা এখানে দেখেন থিম ফরেস্টে কিনে, এখান থেকে কিনে ব্যবহার করতে হবে ওয়ার্ডপ্রেস পোর্টফোলিও থিমস। সবচেয়ে ভালো কি কি আছে, বা 20 বেস্ট সেলিং ওয়ার্ডপ্রেস পোর্টফোলিও থিম, এই যে বিভিন্ন আর্টিকেল আছে, সেখান থেকে আপনি বের করে নিতে পারবেন। এই যে এখান থেকে দেখেন $23, $49, $27 এগুলো দিয়ে কিনে নিতে হয়। আবার প্রতি মাসে বা বছরে এগুলো রিনিউ করতে হয়, সার্ভিস দিতে হয়। এই কিনে নিলে হয় কি, যারা এই থিমগুলো বানাইছে তারা প্রতি বছরই এই থিমগুলা যেই টেকনোলজি দিয়ে বানাইছে, প্রতি বছর এগুলোর হ্যাকাররা তো সবসময় নতুন আপডেট হচ্ছে বা সময় চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, এবং ওয়ার্ডপ্রেসেরও ভার্সন বাড়তেছে, আগাচ্ছে। তো সবকিছু পিএসপির ভার্সনও আগাচ্ছে, প্রত্যেকটা জিনিসই চেঞ্জ হচ্ছে প্রতি বছর। তো সেই চেঞ্জের সাথে সাথে তাল মিলিয়ে থিমগুলোকেও তো ডেভেলপ করতে হয়, বুঝতে পারছেন? আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার। তো প্রতি বছর এগুলো ডেভেলপ করতে হয়। আপনি একবার আপনার একটা ওয়েবসাইট বা একটা সফটওয়্যার বানিয়ে রাখলে কিন্তু সেটা আহ, একটা সময় এসে এটা চাহিদা হারাবে, তাই না? যেমন আমি যদি বলি ফেসবুকে যাই, facebook.com, এটার আহ, এটা এখন যে লেটেস্ট যে ডিজাইনটা আছে, এই ডিজাইনটা কি আগে এরকম ছিল? আগে এরকম ছিল না, তাই না? সো আমি যদি এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। ও নো, একটা সফটওয়্যার ছিল, ভুলে গেছে বাইট। এখান থেকে যদি আপনি ওয়েবসাইট দেখেন, আহ ধরি আমরা facebook.com, so ফেসবুক কি হলো, কি আসছে, চেঞ্জ,
এভাবে আসতেছে কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে তারিখ দিচ্ছে তাই তো? কোন তারিখে কেমন দেখি। এখানে মার্চের 25 তারিখে যাই। কেমন কেন? সো একটু স্লো কাজ করে, কারণ যেহেতু কাজ হচ্ছে, আমরা অন্যটা দেখি, ফেসবুকটাই দেখি। facebook.com, facebook.com 2020 এখন লেটেস্ট, বা 6 থাকতে এটা কেমন ছিল। হ্যাঁ, 2006 সালের এই যে ফেব্রুয়ারি মাসের 2টা বাজে, দাঁড়িয়ে আমি হুম, তো এই যে দেখেন, সে সময় ফেসবুকের চিত্র ছিল এরকম 2006 সালে, বুঝা গেছে? 2006 সালে ফেব্রুয়ারির 7 তারিখ ফেসবুকের ডিজাইন এরকম ছিল। এখন যদি ফেসবুক যদি এটাকে আপডেট না করতো, তাহলে কি আহ ভাল লাগতো? এটা কি ইউজার পেতো? বলেন। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। বুঝেন নাই আমার কথা? সময়ের সাথে সাথে আপডেট হয়েছে এগুলো। হ্যাঁ টাইমের সাথে সাথে আপডেট হয়েছে। হ্যাঁ, তো সময়ের সাথে সাথে সবকিছু আপডেট হতে হয়, তা না হলে সে ফেসবুক আগের অবস্থানে থাকলে ফেসবুকে হ্যাক ট্যাক হয়ে অনেক কিছু হতো। তো কিনে ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে ফ্রি থেকে কেনা থিম বা প্রিমিয়াম থিম ইউজ করার মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা সবসময় তাদের সার্ভিসটা পাবো, থিমটা আমার এখানে যাতে কাজ করে ঠিক মতো, এবং নতুন 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 ভার্সন গুলোর সাথে নতুন জিনিসপত্রের সাথে যাতে এটা খাপ খেতে পারে, সেজন্য আমাদের কি করতে হয়? কেনা থিম ব্যবহার করতে হবে, প্রিমিয়াম থিম ব্যবহার করতে হবে। ফ্রি থিম ব্যবহার করলেও কিছু আমরা মানে কিছু একটা সুবিধা পাই, প্রতি বছরে কিছু আপডেট পাবো, বাট পুরা যে ফিচার আছে, সব যে বিষয়গুলো আছে সেগুলো আমরা পাবো না। কারণ একটা প্রিমিয়াম থিমে আপনার কোনো কিছু অনেক সময় করাও লাগে না, ওদের বিভিন্ন ধরনের ওয়েবসাইটের ডিজাইন ওরা করাই আছে, শুধু আপনারা সেখানে কন্টেন্ট গুলো, লেখালেখি, ভিডিও, এই জিনিসগুলোকে শুধু চেঞ্জ করলেই আপনার একটা খুব সুন্দর ওয়েবসাইট তৈরি হয়ে যায়। দেখেন ওদের ওয়েবসাইট অলরেডি অনেক ওয়েবসাইট নিজেদের মতো করে তৈরি করা, ঠিক আছে? যেমন এটা একটা ওয়েবসাইটে যদি যাই, এখানে যদি আমরা লাইভ প্রিভিউতে চাই, তাহলে সেখানে কি দেখি, দেখেন হুম, দেখেন এই যে একটা পেজ তৈরি করা আছে, এটা যদি আপনার পছন্দ হয় না, বলেন, ডিজাইনটা, তো এই ডিজাইনের ভিতরে শুধু কেবল আপনি আপনার কথাবার্তাগুলো শুধু অ্যাড করে দিবেন, বা শেষ। তো এরকম অনেক তার ডেমো থাকতে পারে। হ্যাঁ, এদের অনেকগুলা ওয়েবসাইট আছে তৈরি করাই অটো। দেখেন এই যে এই একটা আছে, এখানে যদি যান, এটা আরেকটা ওয়েবসাইট, এই থিম দিয়ে তৈরি করা, ওরা অলরেডি তৈরি করে রেখেছে আমার আর আপনার জন্য। যেখানে লেখাগুলো কেমন হচ্ছে, কি হচ্ছে, এখান থেকে আমরা আরো অপশন আছে, ডেমোর ডেমোটা কেমন হতে পারে, এখান থেকে আমরা চুজ করে নিতে পারবো তাদেরকে। ওকে, ব্যাকগ্রাউন্ডটা কেমন হবে, এই বিষয়গুলো এখানে আসতেছে। এবং এখানে দেখেন হোমের বিভিন্ন ইয়ে আছে, এই যে হোমের আছে, ডিফল্ট আছে, ক্রিয়েটিভ আছে। সো
পেস্টে যা কিছু আছে মোটামুটি একটা ওয়েবসাইটে আপনার যা কিছু দরকার লাগতে পারে এই জিনিসগুলো তাদের কাছে আছে অলরেডি, দেখতে পাচ্ছেন? এই তৈরি করা আছে, দেখেন হোভার সিস্টেম সবকিছু করা আছে। মেসেঞ্জারে অ্যাপ্লাই করাই আছে তার এখানে, যে ভিডিও দিলে আমাদের যে ইয়েটা আছে আইসোটোপিটা শিখেছি সেগুলা দিয়ে তৈরি করা। অলরেডি এই জিনিসগুলা তৈরি করা আছে, রিজিউম আছে, আপনার পোর্টফোলিও সেকশনে গেলে এই যে ম্যাসনরি আছে, ক্রিয়েটিভ আছে, ক্লাসিক আছে, সিঙ্গেল আছে। তো এই জিনিসগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে দেখতে পারবেন এবং সেই জিনিসগুলাই আপনি আপনার ওয়েবসাইটে নিয়ে আসতে পারবেন শুধু যদি কিনতে পারেন। দেখতে পাচ্ছেন এই যে মাউসের মতো কি সুন্দর, ব্যাপারটা জোস না? তো এটা হচ্ছে প্রিমিয়াম থিমের পাওয়ার। আর আপনি ফ্রি থিম গুলা যেটা আমরা এই যে একটু ব্যবহার করতেছি আমাদের ওয়েবসাইটের জন্য, এটা একটা ফ্রি থিম। দেন প্রো ভার্সন থাকলে এখানে আরো অনেক অপশন থাকতো, এখানে নর্মাল কিছু অপশন শুধু দিয়ে দিয়েছে। তো আমরা দেখতেছিলাম যে এর আগের থিমে এক ধরনের অপশন আছে, এখানে আবার আরেক ধরনের অপশন আছে। এখানে দেখেন আমাদের এই যে থিম অপশন, এটা একটু আলাদা। এখানে হেডার আছে, হেডারের ভিতরে টপ বার, ওইটাতে টপ বার সিস্টেম ছিল না, এখানে টপ বার সিস্টেম আছে। মেইন এরিয়া ছিল না, মেইন এরিয়া কেমন হবে এটা এখানে আছে। তো ধরেন এটা আমাদের আদর্শ যে ওয়েবসাইট আছে এরকমই হয়। হ্যাঁ, এখানে বর্ডার বটম নিচের যে বর্ডার আছে বর্ডারটা কতটুকু দিবেন, ধরেন এই যে বর্ডার বের হয়েছে রাইট, এখানে 11 দিলাম, এখানে এই যে বর্ডার বের হচ্ছে, বর্ডারের কালার আপনি এখান থেকে চেঞ্জ করে, মানে প্রত্যেকের ডিজাইন সিস্টেম আলাদা, তাই না? জি স্যার। এই তো বর্ডার নাই করে দিতে পারেন, এক করে রাখলে যে এরকম একটা দাগ সিস্টেম আসবে। সো এই জিনিসগুলাই যে এখানে পিক্সেল কিভাবে করতে হয়, বর্ডার বটম আমরা সিএসএস অ্যাপ্লাই করে করতে পারি, তাই না? এখন এগুলো কিভাবে হচ্ছে এটা আমরা এখান থেকে দেখতে বুঝি। বুঝতে পারতেছে, রাইট? আচ্ছা, এখন এখানে ব্যাকগ্রাউন্ড কালার, এই যে হোম সেকশনের যে ব্যাকগ্রাউন্ড কালারটা কেমন হবে, সো এটাও এখান থেকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে। এটা এই ওয়েবসাইটে এই জিনিসগুলো খুব ভালো দিচ্ছে, ঠিক আছে? এই, আচ্ছা, আলটিমেটলি এটা সাদাই থাকা ভালো। জি স্যার, ভালো দেখা। ব্যাকগ্রাউন্ডে, এই ব্যাকগ্রাউন্ডে আবার ইমেজ, তো ইমেজ যুক্ত করতে পারবেন, মানে এখানে একটু অনেক কিছু একটু ফাস্ট দিছে। ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ যুক্ত করতে পারবেন, যে দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজ তৈরি হয়ে গেছে। এখানে ওই যে আমরা ব্যাকগ্রাউন্ডে রিপিট দেই, নো রিপিট, তাই না? সেন্টার সেন্টার দেই, বুঝতে পারছেন? কভার দেই, যে কভার, ওকে, যা কিছু স্ক্রল করবেন না ফিক্স থাকবে এটা ইমেজটা, ওকে। কারণ ফিক্স দিলে ইমেজটা ফিক্স থাকতেছে, স্ক্রল দিলে সাথে সাথে এটা স্ক্রল হবে। তো বিষয়গুলা আমরা যা কিছু শিখছি এখানে জাস্ট এগুলা মেনু, মানে আমাদের গ্রাফিক্যালি দেওয়া আছে, আমরা এখান থেকে সিলেক্ট করে করে কাজ করতে পারি। তো এটা হচ্ছে তার একটা সিস্টেম। এখানে আমাদের আরো অনেক অপশন আছে, বাটন আছে। হোম সেকশনে যদি আপনি বাটন অ্যাপ্লাই করতে চান, ওকে। আচ্ছা, হোমের এখানে এগুলা ক্লিক করলে নতুন পেজে ওপেন হবে, সেটারই ইয়া হচ্ছে এটা ওপেন নিউ লিঙ্ক ইন নিউ ট্যাব, এই জিনিসগুলো এখানে বলা আছে। তো এই তো এগুলোই। এটা আসছে কেন এখনো, ইমেজ তো কেটে দিচ্ছি। আচ্ছা, তো এটার হেডার সেকশন একরকম, মেনুতে আরেক রকম সিস্টেম। জেনারেল, এটার জেনারেলে কি কি আছে দেখেন, কন্টেন্ট স্টাইল, স্টাইল আছে। তো এখানে যদি এরকম হয় ইয়াতে আরো ভালো হবে না? এই যে কন্টেনার সাইজ কত দিবেন, কন্টেনার সাইজ আমরা 1140 আমরা জানি, সেজন্য এখানে আমরা 1140 করে রাখলাম নরমাল কন্টেনার সাইজ। কন্টেন্ট উইডথ কতটুকু হবে, কন্টেন্টের জায়গা 70%, আর যদি আপনি 100% দেন, সাইড বার চলে যাবে। সাইড বার কোনো দরকার নাই আমাদের, বুঝে গেছে? যদি এখন আপনি সাইড বার যেহেতু নাই করে দিচ্ছে, আপনি যদি এখানে 80% দেন, ব্যাপারটা কি দাঁড়ায়,
60% কতটুকু আসে না, আমরা এটাকে 100% করে রাখি, তাহলে ফন্ট পেজ আর আমাদের সাইড বারের প্রয়োজন নাই। এটা নিচে চলে আসছে, এটা ডিলিট করে দেওয়া যাবে, সমস্যা নেই। আচ্ছা, এটাকে আমি 70%ই রাখি, পরে দেখাচ্ছি। আচ্ছা, এবার হচ্ছে পোস্ট পেজ ব্লগ। পোস্ট পেজ ব্লগ, তার মানে এই যে পোস্ট আছে, পোস্ট বা পেজের যে এটার কিছু সেটিংস এখানে রাখা আছে, যেমন এই যে পেজের যে টাইটেল, জেনারেলের ভিতরে যে জেনারেল পেজের যে টাইটেল, সেটা পেজের হেডার অপশনে থাকবে। কন্টেন্ট এরিয়া আমাদের টাইটেল দরকার নাই, এর জন্য আমরা টাইটেল এখান থেকে উঠিয়ে দিতে পারি। কিভাবে অ্যালাইনমেন্ট থাকবে, এখান থেকে অপশন সিলেক্ট করে দিতে পারি। প্যাডিং, কত প্যাডিং থাকবে, বা প্যাডিং নিজের মতো করে দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার, এভরিথিং। এই যে ব্রেড ক্রাম্ব, ব্রেড ক্রাম্ব এখানে আসবে, এক সাইড থেকে আরেক সাইডে গেলে, ওইটার আন্ডারে আরেক সাইডে গেলে ব্রেড ক্রাম্ব ইউজ হয়। ব্লগের ভিতরে কি আছে, এখানে মেটা ট্যাগ আছে, ফিচার ইমেজ। আচ্ছা, ফিচার ইমেজ থাকতেই পারে, মেটা ট্যাগ দরকার নাই। টাইটেল, কন্টেন্ট, অথর, ডেট, এগুলো থাকবে। পোস্টে তো অবশ্যই এগুলো থাকবে, সিঙ্গেল পোস্টে এরা থাকবে, মেটাতে থাকবে। লেআউট, আচ্ছা পেজের লেআউট কেমন হবে এখান থেকে আমরা দিতে পারি, যে সাইড বার থাকবে কি থাকবে না, এই বিষয়গুলো হচ্ছে পেজের লেআউট। সো ডিফল্ট হচ্ছে, ধরি আমরা এটা দেই, মাঝখানে থাকবে কন্টেন্টটা। ব্লগের জন্য আমরা এটা কি রাখি, সিঙ্গেল পোস্ট। পেজের জন্য, এই যে পেজের জন্য আমাদের এটা, তো দেখেন পেজের জন্য আমরা যখন দিয়েছি তখন কিন্তু কাজ করছে, তাই না? নর্মালি পোস্টের জন্য আমাদের অবশ্যই সাইড বার থাকাটা খুব ভালো একটা জিনিস, পোস্টের জন্য থাকবে। বাট পেজের জন্য আমরা এরকম একটা, পেজে কি থাকে, লেখাটা মাঝখানে থাকবে, কন্টেন্ট গুলা মাঝখানে থাকবে। লেখা থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে, সেটা আমরা যখন ডিজাইন করব তখন। বাট এখন এভাবে। সো এটা হচ্ছে জেনারেল। লেআউট গেল, স্টাইলিং গেল। স্টাইলের ভিতরে আমরা প্রাইমারি কালার, বেস কালার, এই যে দেখতেছি আমাদের যে কালার গুলো আছে, কালারটা এখান থেকে বেস কালার, যে বর্ডার কালার যেগুলো আছে, অটো কালার দেওয়া আছে, লিঙ্ক কালার, লিঙ্কের যে কালার হবে, লিঙ্কের উপরে হোভার করলে কি হবে, ওকে, এই জিনিসগুলো এখানে আছে। তারপরে বাটনের কি কালার হবে এখানে আছে, আমরা এগুলো সেট করে দিলে এখান থেকে অটোমেটিক্যালি যা কিছু আছে সবকিছু হবে। আর এডিশনাল কোনো কিছু অ্যাড করতে চাইলে আমরা সিএসএস এর ভিতরে অ্যাপ্লাই করব। যেমন টাইপোগ্রাফি হচ্ছে, লেখালেখিগুলো কি হবে, বেস টাইপোগ্রাফি হচ্ছে এই যে বডির ভিতরে কোন মানে ইয়ে হবে, এই যে ওয়েভ সেফ ফন্ট ফ্যামিলি হচ্ছে ওয়েভ সেফ। এখান থেকে আমরা এই যে কোনো ফন্ট এখান থেকে সিলেক্ট করতেই পারি, বুঝছেন? যেমন পপিন্স, পপিন্স আমি সিলেক্ট করলাম, পপিন্স এর যে আছে সেটা হয়ে গেছে। এখানে আরো চিকন করে দিলে যে লেখাগুলো অনেক চিকন হয়ে গেছে, রাইট? ফন্ট সাইজ ধরেন 14 করে দিলাম, আরেকটু ছোট হয়ে গেছে। লাইন হাইট ঠিক আছে, এই তো। হেডিং এর জন্য কতটুকু হবে, হেডিং এর ভিতরে কোন ইয়া হবে, সান শেরিফ, এই যে হেডিং গুলা এই ফন্ট ফ্যামিলির হবে, বা আমরা আমাদের মতো করে দিতে পারি, ওকে। এই সো এগুলো নিয়ে কোনো কাহিনী হবে না। এটাতে এই সুবিধাগুলো দিছে, আমরা আগের গুলাতে এই ধরনের সুবিধা দেখি নাই কিন্তু, তাই না? পাবলিশ করে দিলাম, এখানে আরো আছে, যে হেডিং আছে, উইজেট আছে। উইজেট আপনাদের থাকতে পারে, না থাকতে পারে, সমস্যা নাই। উইজেটের ভিতরে কি হবে, উইজেট হতে আশেপাশে যেগুলো ছিল, সাইড বার যেগুলো ছিল সাইড বারে, এদেরকে উইজেট বলা হয়। এগুলা সম্পর্কে আরো ডিটেলস জানবেন। ফুটার, এই যে নিচের যে সেকশনটা আছে, যেটা আমাদের এখানে জাস্ট কপিরাইট হিসেবে আছে ফুটারে, তো ফুটারে কি থাকতে পারে। তো ফুটারের ভিতরে দেখেন এখানে অলরেডি 4টা কলাম করা আছে, যাতে ফুটারে যা কিছু ঢুকাবো 4 কলামে সাজানো অবস্থায় থাকে। দেন নিচের দিকে গেলে এই যে এইখানে এই লেখাটুকুকে
দূর করে দেওয়ার জন্য আমরা কিছু পাচ্ছি না, কিন্তু এখানে অপশন নাই, বাট এখানে থাকার কথা। দেখি কোথায় আছে, আমরা দেখবো। যদি না থাকে তাহলে এই যে আছে। সো অনেক সময় এটা থাকে না, না থাকলে তখন আমাদের এটাকে করতে হয়, যে মানে অন্যভাবে করতে হয়। তো ওই যে আমি দূর করে দিলাম, চলে গেল, দেখছেন নিচের থেকে চলে গেছে। রাইট কন্টেন্ট, আচ্ছা এগুলো থাকুক, আমরা জাস্ট কাস্টমাইজেশনটা দেখতেছি, যদিও এটা হালকার উপরে ঝাপসা। আচ্ছা দেন আমরা হোম পেজ সেটিংস গেলাম, এগুলো সব ঠিক আছে। ফাইনালি একটা আউটলুক দেখি, তো মোটামুটি আমাদের ওয়েবসাইট কমপ্লিট। এই সেগুলোতে নাই কিছু, তাই আমাদের কিছুই হচ্ছে না। এই, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের কাস্টমাইজেশন, এক একটার এক এক ধরনের কাস্টমাইজেশন। আমি জাস্ট ধারণা দিয়ে রাখলাম। এখানে দেখেন আমাদের যে লোগোটা আছে, লোগোটা ওই জায়গাতে আমরা চেঞ্জ করেছি, বাট এখানে আমাদের লোগোটার সাইজ চেঞ্জ করতে পারছি না। তো সেম ভাবে আমরা এখান থেকে যদি যাই, লোগোটা কোথায় আছে সেটা আমরা দেখতে পাবো। এটার জন্য আছে সাইড ব্র্যান্ডিং এ আছে, হ্যাঁ সাইড ব্র্যান্ডিং আছে। আর জি ব্রেক দিয়ে আরেকবার বুঝান, কোনটা? বুঝাইতেছেন। হুম স্যার একটু ব্রেক দিয়ে তারপরে আবার বুঝায়। দিচ্ছি, আমি এখানে ব্রেকে যাচ্ছি। তো তার মানে স্যার আগে টুইন এক্সপেক্ট করে তারপরে স্যার এখানে সিএসএস টিপ করতে হবে, আমি তাই না জাস্ট স্যার? জেনে নিতে হবে তো এটা কোথায় আছে, কার আন্ডারে আছে, তাই না? জি স্যার। না জেনে আমি কিভাবে তাকে ঠিক করব? দ্যাটস ইট। ব্রেকের পরে আমরা নতুন একটা পেজ ক্রিয়েট করব এবং হচ্ছে একটা পোস্ট ক্রিয়েট করব। বেসিক কিছু পার্থক্য আছে, সেই জিনিসগুলো দেখব। দ্যাটস ইট। তো ঠিক আছে, আপনারা নিজেরা প্র্যাকটিস করেন, একটু নাস্তা পানি যা কিছু করার করেন। আমরা 11:13 বাজে, 11:40, 11:40-এ আবার বসবো। ওকে জি স্যার, এতক্ষণ শিখতে যাবো, রান্না বান্না করে আমাদের জন্য রেডি করি। জি স্যার। আর ওয়ার্ডপ্রেস নিয়ে যে আচ্ছা স্যার। কোথায় ঝামেলা পড়েন আমাকে জানায়েন। শেয়ার করছেন? এটা বাবা তো খাওয়াবে। আচ্ছা আবার স্যার ওই যে আবার আমি রিকোয়েস্ট পাঠাই। স্যার ডাটাবেসের মধ্যে তো নাম দেয় নাই কেন? নামটা দিয়ে আগে ক্রিয়েট করুক। সেভাবে আমরা এগিয়ে নিয়ে যাই এখন, অন্তত যেহেতু শেয়ারটা হয়েছে। অ্যাক্সেস করার কথা কিন্তু করতেছে না আর কি। আচ্ছা এটা কেটে দেন। পারমিশন পাইছি কিন্তু ঠিক মতো পাই নাই। কেটে দেন, এটা কাটান সেটি আপু। আচ্ছা এখানে দেখি তো, ফায়ারওয়াল, ফাইল বোল্ট, জেনারেলে ক্লিক করেন তো উপরে। উপরে
উপরে আপু আরো উপরে আরেকটু উপরে মেনুতে এই তো গ্রুপ স্যার ফায়ারওয়ালে দেখা হোক। ফায়ারবোল্ট, ফাইল বোল্ট, প্রাইভেসিতে থাকার পর স্যার এখানে একটা লিস্টে জুম আছে কিনা স্যার দেখেন তো। না এখানে ওই যে অ্যাক্সেসিবিলিটিতে ক্লিক করলে এখানে জুম আসতেছে কিন্তু জুমে কিছু হচ্ছে না। স্যার নিচে লেখা দাদা ক্লিক দ্য লক এখানে তিনটা অপশন, তিনটা না, এই সার্ভার, তারপর হচ্ছে টিম ভিউয়ার, জুম ডট ইউএস, আর নিচে লেখা দা ক্লিক দ্য লক টু মেক চেঞ্জ এন্ড চেঞ্জটা করার হ্যাঁ জন্য। কিন্তু ওই লকের তো অপশন নাই, এগুলা না, ওইখানেই যান, অ্যাক্সেসিবিলিটিতেই যান সেটি আপু। জুমের উপরে 3-4টা ক্লিক করেন তো টানা, রাইট বাটন না, এমনি ক্লিক, লেফট বাটন। স্যার ওই না তো ওই যে নিচে দেখেন ক্লিক দা লক লেখা উঠে রইছে। হ্যাঁ আচ্ছা লকের উপরে ক্লিক করেন তো, এই যে পাসওয়ার্ড দেন, লক সেখানে এখানে পাসওয়ার্ড দেন। হ্যাঁ এই তো হয়ে গেছে মনে হয়, আশা করি। আনলক, ফাইন, পাসওয়ার্ড দেওয়ার পর ওয়াও, শান্তি। স্যার একটা হাততালি হয়ে যায়। হ্যাঁ ওকে দেন, ওকে দেন, জমে নেন নেন, সবগুলো দিয়ে দেন আর জ্বালাতন। ঠিক আছে শান্তি। আর তো যদি দেখি এখন কোথায় আমারটা কাজ করতেছে? ও হ্যাঁ এই যে এই যে ঠিক আছে ঠিক আছে, আই থিংক আমারটা কাজ করতেছে এখন। হ্যাঁ 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 শীতাবু আইতাছি, খাওয়ার মন রেডি করেন। এই তো কাজ করতেছে। ইয়েস, বৃষ্টিতে কম লাইতাছি না পারেন ভাই। ও ম্যান, কিন্তু গরুর মাংস খাম না কিন্তু। আচ্ছা ঠিক আছে, এখন আপনার এটা আসছে না? ফাইন, দেখি স্যার ডাটাবেসে আইডি খুলে আগাই যান। ওটা এখানে আসলো কেন? ডাটাবেজ আসলো, ভালো কথা। কোত্থেকে গেছেন এখানে? এখানে লোকাল হোস্টে পিএসপি মাই অ্যাডমিন দিয়েছেন, তারপরে না নিউ ট্যাব খোলে কিভাবে? এটা দিয়ে? জি স্যার, নিউ ট্যাব এই তো না, সো লোকাল হোস্ট, oh shit, লোকাল হোস্ট, শুধু লোকাল হোস্ট দিলে জ্যাম্প আসে, ভেরি গুড। আপনি ইয়া করেন ওয়ার্ডপ্রেস, ও wordpress.org, এই যে সিকিউরিটির পিছনে সিকিউরিটি। জি স্যার, লেগে আছে এত সিকিউরিটিতে মানুষ চলে। আপনারা এখানে ইয়াটা কই, ফুল স্ক্রিন হওয়ার কথা, ফুল স্ক্রিন হচ্ছে না কেন? এই গুগল ক্রম নাই? গুগল ক্রম, হ্যাঁ নাই মনে স্যার, আগে বলছিল। ওপেন গুগল ক্রোম, ওপেন করে দিন। হ্যাঁ হ্যাঁ সিরিতে উপরে দেখেন ওই যে একটা চিহ্ন আছে না, সার্চ অপশনের পাশে, এটা এই জায়গায় উপরে ডান দিকে, একেবারে উপরে ডান দিকে ওই যে
তার ডানে কোনারে। আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা এটা বলেন ওপেন গুগল ক্রোম ওপেন করুন। আই টু বামেরটা দেন দেখি স্যার। আচ্ছা এখানে গুগল ক্রোম লিখেন তাহলে হবে, ক্রোম লেখেন তাহলে হবে। এই যে স্পটলাইটে হ্যাঁ হ্যাঁ স্যার আছে। ক্রমকে ইনস্টল করা আছে, হ্যাঁ হ্যাঁ সেটা ওপেন করব কিভাবে? কি দিলে তো ওপেন হওয়ার যাবে, কথা ক্লিক করলে। ইন্টার। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই তো গুগল ক্রোম দিয়ে কাজ করবেন, সাফারি দরকার নাই, তাহলে ইজিলি কাজ করতে পারবেন। যেমন এখান থেকে লোকাল হোস্ট, সো এই যে সিটি আপু দেখতে পাচ্ছেন, সো এই যে লোকাল হোস্ট, এখান থেকে আমরা যদি, আচ্ছা সাফারিটা কোথায়? সাফারি তো অলরেডি ডাউনলোড করে ফেলছি। তো সাফারি এই নিচের ডক্সটা কই? সিটি আপু বের করেন তো। হ্যালো হ্যালো। সিটি আপু নিচ থেকে বের করেন, এই যে নিচে ডক্সে ঢুকছে না, এখান থেকে বের করেন তো। হ্যাঁ এটা 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 চাচ্ছিলাম, এখান থেকে এই যে সাফারিটা ডাউনলোড হয়েছে, ডাউনলোড এখানে কি পজ হয়ে আছে নাকি? না স্যার চলতেছে, স্বয়ংক্রিয় হয়েছে। এত স্লো কেন নেট? ডাউনলোড করা হয়েছে, আপনি একটু দেখেন তাহলে হবে। হ্যাঁ হ্যাঁ ওয়ার্ডপ্রেস অলরেডি ডাউনলোড করা হয়েছে। অলরেডি ডাউনলোড করা হয়েছে, কোথায়? স্যার ওই যে নিচে ফাইন্ডার আছে, ওখানে টিপ দিলে হবে। রেজিস্টার ডাউনলোড জিপ হবে। স্যার অ্যাপ্লিকেশন সেন্টার যান, ওই যে নিচে মাই ফাইন্ডার আছে, আপুরে বলেন ফাইন্ডারটা ওপেন করতে তাহলে হবে। নিচেরটা ওপেন করেন তো, ডক্সটা একটু ওপেন করেন। হ্যাঁ এখানে ফাইন্ডার আছে লেখা একেবারে নিচে বাম দিকে, হাতের বাম দিকে প্রথমটা। আবার চলে গেল, এই যে ফাইন্ডার, হ্যাঁ ফাইন্ডার দিলে তো এটা আসে। এটা ক্রস দিয়ে দেন তাহলে হবে, আবার ক্লিক করলে তাহলে আসবে। ক্রস দিয়ে আবার ওপেন করতে বলুন। আবার ওপেন করেন তো, সে ডকটা আসে কিভাবে? স্যার হাইডে নি দেওয়া মনে হয়, খালি হাইড হয়ে যায়। সিটি আপু আছেন? ডকটা উঠান উপরের দিকে। আমার এটা ফুল স্ক্রিন করা যেত, এখন করাই যাচ্ছে না, বুঝলাম না। হয়েছে, কই ডকটা ওপেন করেন সিটি আপু। বুঝলাম না, সিটি আপু মনে হয় নাই। আবারও চলে গেছে। উফ, আমাকে ওয়ার্ড পেজ স্যার ডাউনলোড হয়ে গেছে গা। স্যার আমি মাউস করতে পারতাছি না, কন্ট্রোল করতে পারতাছি না। আচ্ছা তো করেন, এই যে আমি ছেড়ে দিলাম। লাস্টেরটাতে যান, একদম লাস্টেরটা বাম পাশে আছে ফাইন্ডারে ক্লিক করেন। ঠিক আছে, এখানে দেখি আমরা, মানে অ্যাপ্লিকেশনে, আচ্ছা আমি যাচ্ছি। অ্যাপ্লিকেশন হুম 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 তো ওখানে একেবারে নিচে যান। নিচের দিকে জ্যাম্প আছে, এখানে ওয়ার্ডপ্রেস ছিল বুঝি স্যার আছে। এই যে wordpress.com, এটা কি হিসাবে আছে এরকম কেন? ওটাই তো স্যার নামার ছিল এটাই। আর অনেকগুলোর পরে এটাই নামছে শুধু। যাক স্যার ডাউনলোড তো হয়ে গেছে, ওই যে স্যার ওখানে দেখেন দি কাজ করে। আচ্ছা এখানে আমার কাছে মনে হচ্ছে সাফারিতে যেটা ডাউনলোড হয়েছে, সাফারিতে না, ক্রোমে ডাউনলোড করছি। আচ্ছা না সাফারিতে মাত্র ডাউনলোড করলাম, এই যে এখানে। ইয়াতে ক্রোমে ডাউনলোড করা আছে তো এইজন্য সাফারিতে মনে হয় আবার ডাউনলোড হইতাছে, ওটা দেখাইতাছে।
এটা ক্লিক করেন। এইখানেতে না, এই যে শো ইন ফোল্ডার ডাউনলোডে এটা ড্র্যাগ করে দেন। এক্সট্রাক্ট করব কিভাবে? ক্লিক করে ওই ইটাতে অপশনটাতে ক্লিক করে অ্যাপ্লিকেশনে ড্র্যাগ করে দেন। এটাকে হ্যাঁ ড্র্যাগ করে দেন, এটাকে ড্র্যাগ করে দেন অ্যাপ্লিকেশনে। আচ্ছা দিলাম। হ্যাঁ এটা অ্যাপ্লিকেশন চলে গেছে এখন। হ্যাঁ ওখান থেকে এখন ওপেন করেন। নাটক, হ্যাঁ উজি স্যার আসছে। উপরে উপরে একটু উপরে। এটা কি ইয়ে আকারে আছে? ফাইল আছে। জিপ তো নাই না? না স্যার জিপটা আচ্ছা এটাকে আমি যদি কপি করে জ্যাম্পে নিতে চাই, কন্ট্রোল সি দিয়ে কপি করা যাবে? হ্যাঁ হ্যাঁ স্যার এভাবেও যাবো। আচ্ছা আমি জ্যাম্পে ঢুকবো। জ্যাম্পের এগুলো এভাবে আসছে কেন? স্যার ওই যে 3 নাম্বারটা যান, 3 নাম্বারটা। আচ্ছা এসটি ডক্স, আল্লাহ রে আল্লাহ, অনেক এসটি ডক্স এর ভিতরে আমি এসটি ডক এর ভিতরে পেস্ট করব কিভাবে? তাহলে স্যার ওদিনকার মতো ওই যে টার্মিনালে গিয়ে টাচ লেখা তারপর ওটা টিপ দেন তাহলে ওটা আচ্ছা আমি দেখি এইভাবে করি। এই যে চলে আসছে। বুদ্ধি থাকলে ঘর জমে যাওয়া লাগে না। না স্যার প্রশ্ন ওঠে না, আমার বাড়ি ঘর আছে না। চলে স্যার। এই যে রিনেম করলাম, এখানে হচ্ছে লিখলাম বহু কষ্টের ফসল। ওয়েবসাইটের নাম হচ্ছে বহু কষ্টের ফসল। এখন যদি আমরা ক্রোমে যাই, ক্রোম কোথায়? বাবা তুই যা সর, তোর কোনো কাজ নাই এলাকায়। এই যে ক্রোম, তাই না? এখানে যদি আমরা এবার লোকাল হোস্ট স্ল্যাশ দেই বহু কষ্টের ফসল, তো বহু কষ্টের ফসল চলে আসছে। লেটস গো। এখানে আমরা বলছিলাম কি জ্যাম্পের ভিতরে আগে পিএসপি মাই অ্যাডমিনে যাব, সেখানে গিয়ে এই যে ডাটাবেজে যায় লিখবো বহু কষ্টের ফসল না সিথি, তো সিথি নামের একটা ইয়ে খুলে গেছে ডাটাবেজ। এখান থেকে দিয়ে দিলাম হচ্ছে আচ্ছা আমার এখান থেকে ফুল কপি হচ্ছে না, সিথি। আরে SITHY আর সমস্যা না, একটা দিলে ওই একটা হইলে এলো, আপনি না আই দিয়ে ঢুকলেন শেষ আর খুলছে শেষ পর্যন্ত এটাই বেশি। আচ্ছা সিথি, আচ্ছা আপনার এখানেই দিলাম, নিচে দিলাম সিথি, ঠিক আছে। জিতে পয়বার খুশি হয়েছেন? দেওয়ার পরেও কাজ করে না, হাই রে। আমাকে হাসিয়ে দিল না খুশি ছিল। এটাকে আবার কপি করতে হবে। এটাকে কপি করে আমাদের আবার চলে যেতে হবে কোথায়, মিনিমাইজ করলাম, এখানে যে জ্যাম্প আছে জ্যাম্পে গিয়ে এসটি ডক্সে গিয়ে এসটি ডক্সের ওকে একটা লোটা লয়া বইয়া দিছি, ঠিক আছে। এসটি ডক্সে গেছি। তো এসটি ডক্সে কোথায় আছে বহু কষ্টের ফসল, এটা। আচ্ছা এখানে আমাদের গতকালকে গেট ইনফো আমরা পারি নাই, তাই না? চলো এটা পারে নাই, দেখি আমরা পারি কিনা। এখানে অবশ্যই নতুন একটা ফাইল ক্রিয়েট করতে যাওয়ার কথা। 100%। আচ্ছা এখান থেকে টার্মিনালে এই যে এই ফাইলটাকে ধরে আমরা ডুপ্লিকেট করেন স্যার। এটাকে ডুপ্লিকেট করলাম, করে এটার একটা রিনেম করে দিলাম। এই যে বললাম না বুদ্ধি থাকলে ঘর জামে যাওয়া লাগে না। এটার নাম দিলাম হচ্ছে WP আন্ডারস্কোর না ড্যাশ
কনফিগ না? ওকে, সো এই যে কনফিগ ফাইল, এটাকে আমরা কি করতে হবে? কোথায় কনফিগ আছে? স্যার উপরে চলে গেছে। এত খারাপ কেন? আচ্ছা, এটা ওপেন উইথ ভিজুয়াল স্টুডিও, তাই তো? এখানে সবটাকে কেটে, কপি করে দিই। হ্যাঁ আমি তো একসাথে কমান্ড এ দিয়ে সবটা কপি করেন, সেটা কমান্ড এ চাপেন, শুরু ফাইলটা কমান্ড দিয়ে এ টাইনা কপি করতেছে, আমি বলছি কমান্ড এ চাপতে, টাইনা টাইনা কপি করে, টাইনা আমি পারি না। ওই স্যার কপি করছি তো কপি করতে বলি নাই, স্যার। দাঁড়ান। কমান্ডে বলছিল ডিলিট করেন তখন। আচ্ছা, ডিলিট হয়েছে না? পেস্ট। এত লোটালে বুয়া দিছে লগা হুকাড়া দেখি সোনার বাংলা। লোটা নিয়ে আবার কে বসে আছে? কি করে না কই স্যার? ওকে, এখানে সেভ দিব, সেভ কোথায় দিয়ে? তার উপরে ওই যে ও ওইখানে, এই রে, শীতে আবো অল্টার এস দিয়ে দেব তো তাই। কমান্ড এস, ও কমান্ড এস, ওদের কন্ট্রোল এস না, কমান্ড এস। তো সেভ হয়ে গেছে, তাই তো? তার ডিমান্ড আমরা ফুলফিল করছি, এখন যে সে আমাদের ডিমান্ড ফুলফিল করে কিনা দাঁড়ান, এটা কই আসে নাই কেন? আসলো না? তো ওপেন হয় না, ওপেন করেন তো ক্রোমোটা। আরে যে নিচে নামে আমার তো এখান থেকে নিচে নামা যায় না, এটাকে ধরে উপরে তোলা যায় না, হ্যাঁ স্যার যায়। তো এটাকে কিভাবে উপরে তোলে? স্যার যে নিচে দিয়া সিস্টেম প্রিফারেন্স আছে একটা লেখা। আর শীতে আপু এটা ওপেন করেন, ক্রোম ওপেন করেন। আপনি মাউসটা একটু আচ্ছা সরি, আচ্ছা রান দ্য ইনস্টলেশন। এরর দেখায়, গতকালকেও তো মনে হয় এরকম প্রবলেম দিছিল না? আল্লাহ, কেন? প্রবলেমটা কোথায়? আচ্ছা এখানে যদি আমরা যাই, ওই সময়ের মতো হয়তোবা দেখি আমাদের ইউজার কন্ট্রোল, এখান থেকে রুট আছে, রুটের এখানে গেলাম। আচ্ছা এখানে এডিট প্রিভিলেজে গেলাম, তার যে পাসওয়ার্ড আছে এটাকে নো পাসওয়ার্ড দিয়ে, ওকে গো, দেন নাও পাসওয়ার্ডকে ডিলিট করে দিলাম, লোকাল হোস্ট সিথি, সিথি লোকাল হোস্ট সবকিছু ঠিক আছে। এখন আবার htdocs-টা আবার ওপেন করেন। কই গো? নিচের ওইটা আবার ওপেন করেন, উপরের দিকে উঠান, ওইটার উপরের দিকে উঠান যায় কিভাবে? কোথায় প্রিফারেন্স আছে? আর ওখানে ওই যে বারবার না আবার যান, হ্যাঁ ওখানে যে সার্চ অপশনটা ছিল না ওখানে আবার যান, গেলাম। এখন সিস্টেম, হ্যাঁ যে প্রিফারেন্স আছে ওটা ক্লিক করুন। ক্লিক করছেন স্যার? হ্যাঁ করলাম তো। আর ওখানে দেখেন লেখা আছে ডক্স, 3 নাম্বারটা হ্যাঁ, যান। এটাই না আসলো, এটা কি অ্যাপল আইডি কেন?
এই ক্রস চিহ্ন আছে না একটা, ওর পরে দেখেন ওই যে 3-4টা লাইনের পর দেখেন ডট 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 দেওয়া আছে উপরে উপরে। স্যার এই যে এই যে এটা, দেখেন স্যার এখানে 3 নাম্বারটা যান, ডট লেখা আছে ডট। হ্যাঁ হ্যাঁ ডক্স। এখানে স্যার এই যে লেখা আছে নিচে যান একেবারে নিচে, শো রিসেন্ট অ্যাপ্লিকেশন ইন ডক্স। হ্যাঁ এটা কি অফ করে দেন তাহলে হবে। দেখেন আসছে না। তাহলে তো এটা আসবে না, এটা বটমে আছে, এটাকে আমি লেফটে নিয়ে যাই, আর এটাকে, এটা হাইড হয়ে যায় না, এটাকে শো করে রাখার অপশন কোথায়? আচ্ছা, অটোমেটিক্যালি হাইড, এটা 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 এই তো হয়ে গেছে। তাহলে হবে স্যার। উফ, প্যারা দিয়ে ফেলছে একদম। সিদ্ধি আপু কঠিন প্যারা দিচ্ছেন। সরি স্যার, আমি তো স্যার পারতেছিলাম না একা কিছু করতে। আর হেরা নিজেরা এটারে হাইড করে রাখছে, বুঝা গেল তাইলে। আমরা এই যে মাউস একটু নিচে নামাইলে ওপেন হয়ে যায়। এটা হচ্ছে ইমাম ভাইয়ের কাজ, শীতে আপুরে কষ্ট দানের লাগা চালাকি করছে। তবে এটা করার কারণ কেউ যাতে কম্পিউটার ধরলে সাথে সাথে যাতে না বুঝতে পারে। এলি তো করলাম, চালাকিটা আপনিই করছেন। শীতে আপু আচ্ছা। একটু একটু বইকে দিয়েন। আমার জন্য তো ভাই সুবিধাই আছে। আপনাদের ভাই যেই ম্যাকের যেই এর কেউ ধরে ভাই পারতো না ইউজ করতে। এখানে গেলে আমরা যে কনফিগটা আছে তাকে ধরে আমরা নিঃশেষ করে দিতে, শেষ করে দিতে হবে। কোথায় এটা ডিলিট করে আবার? স্যার ডিলিট নাই, মুভ টু বিন। মুভ টু বিন। ও মুভ টু বিন আছে। 3 নাম্বারটা উপরে 3 নাম্বার, উপরে 3 নাম্বার। তারপর আপনি তো মনে করেন এমনি কিছু করি না স্যার। আপনি তো কিছুই করেন না, করতে হবে তো। অনেক চেষ্টা করি তারপরে কিছু হয় এই যে না স্যার। আবার এটা আসছে, ওটা ডিলিট করে দিলাম, এখন আবার ডিস্টার্ব করতেছে। কেন, সমস্যা কি? ডাটাবেস নেম তো স্যার ওয়ার্ডপ্রেস দেওয়া, ওয়ার্ডপ্রেস ওখানে শীতে আচ্ছা। দিলেন না। ইউজার নেম রুট করবেন না। লাভ নাই, এত কিছু করে তো লাভ নাই। আর এইবার লাভ হইব ইনশাআল্লাহ। কচু আমি স্যার অপমান বোধ করলাম। আচ্ছা, বোধ করে কোনো লাভ নাই, এটা প্রবলেম তার শরীরের ভিতরে। এত কষ্ট করে ইনশাআল্লাহ কইলাম, লাস্টে দেই জিরো। আপনি না পারলে তো আমি আর পারবোই না স্যার। কনফিগ সেটা তৈরি করে রাখি, তৈরি অবস্থায় থাকুক। সো রান ইনস্টলেশন। শীতে আপু একটা ল্যাপটপ নিয়ে নেন, এটা ভালো হয় না? এই কিছুদিন আগে আমার ডেল ল্যাপটপটা বিক্রি করছি, আর এখন এমন ঝামেলার মধ্যে পড়ছি ভাইরাসের কারণে। ওটা আবার তাড়াতাড়ি জ্যাম ঢুকলো বিক্রি করে লাইছে। দিব না জিনিস। এই সময় অ্যাকাউন্ট আছে। এখন তো স্যার সবাই দুর্ভিক্ষে আছি, গরিব মানুষ কইতে ল্যাপটপ কিনবে ভাইরাসের মধ্যে। সবই তো আছে, যে database name here, user name is আরে here, দেবে পাসওয়ার্ড। সেটা কি করি দুলাভাই করছে।
হয়েছে? হু, এই সাইটের নাম কি? প্যারা। অনেক কষ্টের ফল ফসল। বহু কষ্টের ফসল ছিল না না? সাইট টাইটেল হচ্ছে বহু কষ্টের ফসল। কি ইউজার নেম কি? শেষ হয়ে গেল। নাথিং। পাসওয়ার্ড হচ্ছে সো 1 2 3 4। ওকে, ইউইক পাসওয়ার্ড বলবো না, কথা তোমার ডট শোনে। হ্যাঁ হ্যাঁ, নাথিং। হয়েছে? তুমি খাও, তুমি খাও। সাকসেস আমরা। আচ্ছা, স্যার এবার আপনার উইন্ডোজে যাই। এমন করেন কেন স্যার? এত কষ্ট করে আপু এখন পারবেন না সব? এখন আর কিছু করা লাগবে না। এখন যতবার আপনি জ্যামটা ওপেন করলে, স্যার জ্যামটা যদি ওপেন করেন তাহলে আপনার এখানে শুধু শুধু একবার লেখেন লোকাল হোস্ট, লোকাল হোস্ট, আর এখানে লেখেন এই যে বহু কষ্টের ফসল। স্যার এটার কি মানে কোনো পাসওয়ার্ড নাই? এটা আপনার ওয়েবসাইটটা, এই যে আপনার ওয়েবসাইটে চলে আসছে, ঠিক আছে? এটা যদি না স্যার, এটা তো একটা ওয়েবসাইট না, এটার একটা অ্যাড্রেস, একটা পাসওয়ার্ড আছে। পাসওয়ার্ড কি স্যার যেটা দিলেন ওইটাই, আর এটা ওয়েবসাইটের নাম? হ্যাঁ হ্যাঁ, নরমালি আপনি যদি ইয়ে করেন, ধরেন আপনার এটা লগ আউট অবস্থা আছে, আপনি নতুন করে আবার লগইন দিতে চাই অন্য কোনো ল্যাপটপ থেকে। সো অন্য কোনো ল্যাপটপ থেকে হবে না। আপনার যেখানে জ্যাম্প আছে এই ফাইলটা তো আপনার হোস্ট, আপনার ফাইলটা তো এই পিসি তে আছে, লোকাল হোস্ট হিসেবে কাজ করতেছেন। দ্যাট মিন্স আপনি এটা আপনার ইন্টারনেটে নাই। ইন্টারনেট থেকে যদি হয়তো ইন্টারনেটের কোথাও যদি থাকতো জি স্যার, তাহলে স্যার এটা অফলাইনে স্যার করা যায় স্যার, সেটা ইন্টারনেটের তখন পুরো বিষয়টা জাস্ট যাতে বুঝতে পারেন সেজন্য আপনার পুরো ইন্টারনেটে যেভাবে কাজ করে আপনার পিসিটাকে সেভাবে কাজ করতেছে এখন। স্যার অফলাইনে মনে করা যায় স্যার, তখন স্যার অফলাইনে করা গেল দেখলাম। ঠিক আছে, যেমন এখানে এখন আমি যদি লোকাল হোস্ট দেই এবং বহু কষ্টের ফসল, শুধু ওয়েবসাইটটা আসছে, উপরে কোনো বার আসে নাই। এটা হচ্ছে আপনার ওয়েবসাইট। এটা আপনি আপনার পিসিতে অন্য আরেকটা ব্রাউজার দিয়ে আপনি এটা দেখতে পারবেন, বাট যেমন আমি যদি সাফারি ওপেন করছি, এখানে আপনি লোকাল হোস্ট, অন্য পিসিতে পারবেন না। মানে এটা টেম্পোরারি বাস কাজ শেখার জন্য না, মানে কাজ শেখার জন্য টেম্পোরারি। সো এই যে এখানে আপনি চলে আসছে বিষয়টা, বাট এখানে আপনার লগইন অবস্থায় নাই। সো লগইন পেজে যাবেন কিভাবে? এখানে আপনার যদি জাস্ট ডব্লিউপি অ্যাডমিন এটা লিখে জাস্ট এন্টার চাপেন,
যেটা হচ্ছে পাসওয়ার্ড। ওকে, এবং এখান থেকে আপনার সাইডে চলে যেতে পারবেন। এখানে প্রিফারেন্স অ্যাপিয়ারেন্স আছে, অ্যাপিয়ারেন্স থেকে থিমে গিয়ে আপনি থিম চেঞ্জ করে আপনার ওয়েবসাইটের অন্যান্য বিষয়গুলো চেঞ্জ করতে পারবেন। এই জিনিসগুলো আমরা অলরেডি দেখাইছি, তো দেখে নেবেন। আমি এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি, এখানে আর কিছু জিনিস আছে একটু একটু দেখিয়ে নেই। তো তো থিমের গুরুত্ব সম্পর্কে আমরা বুঝলাম যে থিম কতটুকু আমাদেরকে আহ দেয়, প্রেফারেবল করে, তাই না? কতটা আমাদের জন্য জরুরি, কারণ ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার পরে কোনো থিম ছাড়া আপনি আসলে কাজ করতে পারবেন না, ঠিক আছে না? এটি দরকার। আচ্ছা, এবং থিমকে এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন, দ্যাটস ইট। আর যে থিমটা আছে সেটা থিমের ভিতরে যদি আপনি লেখালেখি চেঞ্জ করতে চান, থিম এডিটর সেটা হচ্ছে অনেক আপগ্রেডেড। এখন চলে আসেন প্লাগইনে। প্লাগইন সম্পর্কে একটু ভালো করে জানি। সো এই দুইটা কি ডিফল্ট? হুম, এগুলা ডিফল্ট অবস্থায় থাকে। আপনি নতুন প্লাগইন এখান থেকে অ্যাপ্লাই করতে, যুক্ত করতে পারবেন। যেমন এখানে আমি অ্যাড প্লাগইন যদি দেই, অ্যাড নিউ, তো এখানে দেখলাম যে নরমালি অনেকগুলা প্লাগইন সামনে আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও হাজার হাজার লাখ লাখ প্লাগইন এখানে আছে। তো আমরা এখান থেকে ধরেন এই পপুলারে কি আছে স্যার দেখি তো। কন্ট্রাক্ট ফর্ম 7, হ্যাঁ আবার চলে এসেছে। এটা ইনস্টল করে নিলাম। তাহলে দেখেন এখানে নতুন একটা জিনিস চলে আসবে, যেটা যদি আমি অ্যাক্টিভ করি, কন্টাক্ট আসছে। সো এই কন্টাক্টের ভিতরে দেখেন একটা ফর্ম অলরেডি অটো তৈরি করা আছে। এই ফর্মটাকে যদি আমি, ফর্মের একটা শর্ট কোড দেওয়া আছে, সো এই শর্ট কোডটাকে যদি আমি কপি করি, কপি করে ধরুন আমাদের এখানে যে পেজ আছে, অল পেজে গেলাম, দেখেন আমি যতগুলো পেজ করেছিলাম সবগুলো পেজ আসছে এখানে। তো ধরেন আমি কন্টাক্ট পেজ যেটা আছে এটা আমি এডিট করলাম, এডিট দিয়ে ওপেন করলাম,
সো পেজটা আসবে, এটা হচ্ছে আমাদের কন্টাক্ট পেজ। পেজের আমি এখানে পেস্ট করলাম শর্টকাটটা, দেখেন, এবং আপডেট দিলাম। ওকে, এখন যদি আমি এই যে প্রিভিউ, হ্যাঁ প্রিভিউ থেকে যদি পেজটা দেখতে চাই, তো দেখেন এখানে একটা কন্টাক্ট ফর্ম তৈরি হয়েছে কিনা? হুম, ডিজাইন করা নাই বা ইয়া নাই, এই জিনিসগুলা আমরা আমাদের মতো করে আবার ডিজাইন করে সুন্দর করে মানে যেমনটা চাই ঠিক তেমনটা করতে পারবো। বাট আমরা যেটা চাচ্ছিলাম সেটা যে দেখা প্লাগইনের ব্যবহার কিভাবে হয় সেটা জিনিসটা দেখাইলাম। তো ঠিক আছে, সব প্লাগইন এরকম কোড থাকে, হয়তো সেগুলো কপি করে এনে বসে এক একটা কোড থাকে, কোনোটা প্লাগইনে কোড থাকবে, কোনো প্লাগইনের ভিতরে নিজের মতো করে কাজ থাকবে, বিভিন্ন ধরনের প্লাগইন আছে। তো বা শুধু ওই প্লাগইনটা ইনস্টল দিলে ওটা অটোমেটিক্যালি কাজ করবে ভিতরে, তো এগুলো আমরা পরবর্তীতে দেখতে পাবো। বাট ফার্স্টে হচ্ছে আমাদের এটার একটা আউটলুক দেখালাম যে প্লাগইনটা কিভাবে কাজ করে, এটার একটা ঝলক দেখালাম। তো শর্টকাটটা আমরা যেখানে বসাবো ঠিক সেখানে এই ফর্মটা তৈরি হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে এটা। এখন আমাদের এই বিষয়গুলো সম্পর্কে মোটামুটি আমাদের একটা আইডিয়া হয়েছে। তো প্লাগইনের পরে ইউজারের ভিতরে তো আমি দেখাইছি যে ইউজারের ভিতরে কারা কারা আছে, আমি জেডি আছি, আমার এখানে ইনফরমেশনটা এখানে থাকছে, এবং এখানে নিচে সেটিংস যদি যাই, সেটিংস আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট একটা বিষয়। এখান থেকে আমরা আমাদের পেজটাকে আমরা আমাদের মতো করে সেট করতে পারবো, সেটিং করতে পারবো যে পার্মালিংক আমাদের লিঙ্কটা কেমন হবে, লিঙ্কগুলা এই যে পোস্ট নেম, পোস্টের যে লিঙ্কগুলো হবে এরকম পোস্ট স্ল্যাশ দিয়ে, নরমালি পেজের যে লিঙ্কটা যেমন হয়, ঠিক আছে, পেজের লিঙ্ক এবং ইয়ার লিঙ্ক কিন্তু একরকম ছিল না। তো পেজের লিঙ্কগুলা দেখেন স্ল্যাশ দিয়ে আসছিল একটু আগে। আমি যদি এখানে যাই প্রিভিউ বা এখান থেকে যদি যাই, দেখেন এগুলা সব পেজ না। তো পেজগুলো দেখেন জাস্ট এই যে স্ল্যাশ দিয়ে শুধু পেজের নাম, আমাদের সাইটের নাম, আর স্ল্যাশ দিয়ে পেজের নাম, পেজের নাম দিয়ে চলে আসছে কিন্তু, ঠিক আছে, এই যে গ্যালারি চলে আসছে। বাট পোস্ট যেগুলো আছে, যারা পোস্ট আকারে আছে তারা কিন্তু এভাবে এতক্ষণ আসে নাই, আসতো না। তো এটা পোস্টকেও যাতে এইভাবে আসে সেজন্য এই পোস্ট লিঙ্ককে এখানে এইভাবে দিয়ে দিয়েছি, এবং এখান থেকে সেভ চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। ওকে ফাইন, আপাতত এতটুকু কাজ যদি আমাদের ক্লিয়ার হয়, দেন আমরা একটা পেজ ক্রিয়েট করে দেখি কিভাবে পেজ ক্রিয়েট করতে হয়। যেখানে পেজগুলো আছে আমরা এখানে অ্যাড নিউ একটা পেজ করলাম। সো অ্যাড নিউ থেকে আমরা এখানে দেখেন এই যে অ্যাড টাইটেল, পেজটা কি টাইটেল হবে, ধরুন আমাদের এটা একটা ব্লগ পেজ, আমরা ব্লগ নাম দিলাম এখানে, এবং ব্লগ নাম দেওয়ার পরে এখান থেকে কি দিতে পারি, ধরেন আমাদের এখানে আমরা লেটেস্ট পোস্টকে রেখে দিলাম। তো লেটেস্ট পোস্ট হিসেবে যেটা আছে সেটা কিন্তু আসছে নিউ পোস্ট, আমার পিছে ইয়াতে যেটা ছিল ওইটাই, দেখেন এই যে, তাই তো। আচ্ছা, এখন এখান থেকে আমি যত নিচের দিকে ক্লিক করব তত নতুন আরেকটা তৈরি হবে। এখানে আমরা এখান থেকে নতুন করে নিজেদের মতো করে জিনিসপত্র বসাইতে পারবো। যেমন লেটেস্ট পোস্ট যেটা আছে এটা, এই পোর্শনটা কেটে দেই। যে কাস্টম এইচটিএমএল, যে এই ব্লকটাকে আপনি আপনার ইচ্ছা মতো আপনি এইচটিএমএল এর কোড লিখতে পারবেন, ঠিক আছে। যেভাবে লিখবেন সে সেভাবে কাজ করবে। যেমন S1
এখানে পাবলিশ করলাম। ওকে, এখন এটা লাইভে চলে আসছে। আমরা যদি এখানে ক্লিক করি সেটা লাইভটা আমরা দেখতে পাচ্ছি। দেখেন এই যে হ্যালো ফ্রেন্ডস লেখাটা আসছে আমাদের। নরমালি HTML দিয়ে আমরা তাকে লিখেছি। ওকে, তারপর অবশ্যই লরেম লেখা যায় কিনা, লরেম এখানে দেখা যাচ্ছে না। লরেমের লেখালেখি লেখাগুলো পরে আমরা অন্য জায়গাতে নিয়ে আসতে পারবো। যে প্যারাগ্রাফ লরেম দিলে অন্য ইয়াতে আসলে শর্টে চলে আসতো, বাট এখানে সেই সুযোগটা নাই। লিস্ট তৈরি করতে পারতেছি। ওকে, তারপরে এইভাবে আমরা একটা পেজ তৈরি করতে পারি। বাট পেজের ভিতরে এটাকে আরো ডাইনামিক করার জন্য আমরা একটা কাজ করে নিতে পারি। আচ্ছা, ওটা পরে দেখাচ্ছি, এটা এখন মাথা ঘুরাবে। অবশ্যই এটা হচ্ছে গুটেনবার্গ, তো গুটেনবার্গ দিয়ে আসলে সব কাজ করা সম্ভব না। কি কি আছে, অডিও আছে, কভার আছে, দেখি আমাদের মিডিয়া লাইব্রেরিতে তো অলরেডি আছে। সেখান থেকে একটা, যদি ছবিগুলো বেশি ভালো না, নিয়ে আসি। এই ব্লকটাকে আমি মুছে দেই। আচ্ছা, এটা সেন্টার্ড, আর কিছু না। এটা প্রিভিউটা দেখি কি হয়। এমন কেন? ফুল উইথ, হ্যাঁ। যেভাবে আমরা সেকশনও তৈরি করতে পারি, সেকশন ইমেজ। ভালো একটা ছবি হলে আর ভালো হইতো। তো আলটিমেটলি পেজ তৈরি করার যে ধাপগুলো আছে, আমরা এগুলোকে সেন্টারাইজ করতে পারি। এই জিনিসগুলো মোটামুটি আমরা একটা ধারণা আসছে কিনা। জি স্যার, মোটামুটি ধারণা আসছে। আল্লাহ দু একটা পেজ করতে পারলে প্ল্যান হবে। আমি এই লেখাটা লিখলাম, এটা আমাদের কোথায় থাকবে? সেন্টারে থাকবে। টাকা কিভাবে মোটা হবে?
এগুলো আরো অনেক ইনলাইন কোড, ইনলাইন ইমেজ, টাইপ থ্রো, ওটার উপর দিয়ে দাগ টানা, টেক্সট কালার, আপনি কালার চেঞ্জ করতে পারবেন, কাস্টম কালার অন্য কালারও দিতে পারতেছেন। সো মেনি কাজ আপনি এখান থেকে ইজিলি করতে পারতেছেন। জাস্ট এখানে ভিজুয়ালও করতে পারতেছেন, বিষয়টা হচ্ছে এটাই মূল বিষয়টা। কারণ আমি একটা ওয়েবসাইটে যদি যাই, কিছু লেখাকে কপি করে আনি, এই তো। আরো যদি আমাদের প্রয়োজন হয়, এখান থেকে কোথায় আছে প্যারাগ্রাফ, কোথায় ফরম্যাটিং প্যারাগ্রাফ, লেআউট। কারণ আপনি এখানে লেআউট করবেন, যে লেআউটের ভিতরে কলাম করতে পারবেন, যেটা বুটস্ট্র্যাপে করতেন। ঠিক আছে, এই যে এখান থেকে আপনি কি হইতে পারে, এটা বিউটিফুল বিউটিফুল কার্ড বানাইতে পারবেন। যদি আমার এখানে এখন হচ্ছে না, প্রবলেম হচ্ছে, এই যে ইমেজ আসলো, যে এখানে আপনি এর নিচে কি দিতে পারেন, একটা টাইটেল, সরি, ইমেজ দিচ্ছেন, ইমেজের নিচে ক্যাপশন দেওয়া সম্ভব। এখান থেকে আপনি টাইটেল দিলেন হচ্ছে এবং নিচে আবার বাটন অ্যাপ্লাই করতে পারবেন। এই যে বাটন। সো
দুই ধরনের বাটন হতে পারে, দেখছেন? এই ওটা মাঝখানেও রাখা যাবে। হয় নাই এডিট অ্যাজ HTML, এটা দিয়ে আপনি আবার এটাকে এডিট করতে পারবেন। ওকে, এই যে আবার এডিট ভিজুয়ালি, না না এই ডিম লাগবে, ডিম 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 তো সিদ্ধ দিয়ে দিচ্ছি, হ্যাঁ ডিম। তো ঠিক আছে, এই প্র্যাকটিস গুলা করেন, কিভাবে পেজ তৈরি করতে হয় একটা ঝলক দেখাইছি, বাকি বিষয়গুলো পরে হবে ইনশাআল্লাহ। জি এটা ওই কি যে দিয়েছি ধরো। নিচে ইয়া তৈরি হয়েছে, জায়গাটা অনেক ছোট হয়ে গেছে, জায়গাটাকেও বড় করা যাবে। কোত্থেকে? যে কাস্টমাইজ আছে, কাস্টমাইজে গেলে পেজের যে লেআউটটা ছিল, লেআউটের ভিতরে আমরা 70% না কত পার্সেন্ট রাখছিলাম মনে আছে? পাচ্ছি না কেন এখন? কোন যেন পার্সেন্টটা ছিল, আচ্ছা এখানে এই যে পাবলিশ করলাম, মোটামুটি এখন এরিয়াটা একটু বড় হয়েছে। তো সামনে আরো দেখবো যে কিভাবে আরো সহজভাবে, এই যে এখানে যে এডিটর দিয়ে আমরা এডিট করতেছি, পেজটা বিল্ড করতেছি, তৈরি করতেছি, এর থেকেও আরো ভালো ভালো কিছু বিল্ডার আছে যেগুলো দিয়ে আমরা আরো সহজে পেজ তৈরি করতে পারি। তার ভিতরে একটা হচ্ছে এলিমেন্টর, এলিমেন্টরের ইউজ আমরা শিখবো ইনশাআল্লাহ। বুঝা গেছে? সবচেয়ে পপুলার এই যে প্লাগইনে গিয়ে অ্যাড নিউ, সরি এখান থেকে যদি আপনি এলিমেন্টর সার্চ করেন, তো যেটা আসবে এটা না, এটা এসেনশিয়াল এলিমেন্টর পেজ বিল্ডার, এটা আমরা ব্যবহার শিখবো, এটা দিয়ে কিভাবে পেজ তৈরি করা যায়। ঠিক আছে, সবাই শুনতে পাইছেন, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতটুকু প্র্যাকটিস করেন। আর আমি এই ফাঁকে আপনাদেরকে পিএইচডি টু এসটিএমএল এর যে পেজগুলো দিয়েছি, যেটা দিচ্ছি এটা একটু সময় করে নেই, সময় করে আমি এটা একটু কোড করে দিব না আপনাদের জন্য, আপনারা ওইটা দেখে দেখে প্র্যাকটিস করবেন কয়েকটা। ঠিক আছে? জি স্যার। ওকে, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ স্যার। বাস। ওয়ালাইকুম আসসালাম।